গল্প আমি অভিশাপ পৃথ্বীর। প্রথম পরিচ্ছেদ। লেখনীতে ইশরাত জাহান দুতি। দ্বিতীয় পর্ব। শেষ বাক্যটায় সেদিন দুজনার মাঝে কয়েক পল কেটেছিল সম্পূর্ণ আচ্ছন্নতায়। কি কাতর আবেদন, কতই না সরল চাওয়া। প্রহত হয়েছিল দিধিতির বক্ষস্থল। হ্যাঁ, প্রথমবার অন্তঃকরণে অব্যাখ্যেয় যাতনা বশীভূত করেছিল তাকে, প্রথমবার পরিচয় সেই যাতনার সঙ্গে। কণ্ঠগত হয়নি সেদিন একটা শব্দও। নীরবেই কলটা কেটে দিয়েছিল সে। অথচ যে সময়ে কলটা রেখে দেওয়া যুক্তিসম্মত ছিল সে সময়টাতেই দিধিতি ছিল চিন্তাশূন্য। কিন্তু সেদিন নিশীথে খুব দীর্ঘ একটা মেসেজ করেছিল সে নাওফিলকে। আমার আব্বু রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আমাদের পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আব্বু আর আম্মু। দুবোন আমরা দুই রাজকুমারীর মতো বড় হয়েছি। আব্বু মারা যাবার পর বুঝেছিলাম পুরুষ মানুষ একটা ঘরের শক্ত ভিত। সেই পুরুষ মানুষ হারিয়ে গেলে ঘরটা নড়বড়ে হয়ে যায়। মানুষের তৈরি কৃত্রিম ঝড়ে তখন নড়বড়ে ঘরটা একেবারে তছনছ হয়ে যেতে সক্ষম। কিন্তু আমার আম্মুর মতো একজন কর্মঠ আর শক্ত মনের মানুষ আছেন বিধায় নতুন করে ঘরটাকে মজবুত করতে পেরেছি আমরা। আমি আমার আম্মুর বড় মেয়ে। নিজেকে রাজকুমারী ভাবি না এখন আর। অতি দ্রুত আম্মুর কাছে একজন নির্ভরযোগ্য সন্তান হতে হবে আমায়, এই প্রস্তুতিতে নেমেছি। আব্বু বেঁচে থাকাকালীন যতটুকু রেখে গেছেন আমাদের জন্য আর আম্মুর ডাক্তারি পেশায় যা অর্জন হচ্ছে তাতে আমাদের মতো সাধারণ পরিবারের মানুষ যথেষ্ট ভালো দিনাতিপাত করতে পারবে। কিন্তু আম্মুর বিশ্রামের উপযুক্ত সময়ে যদি আমি তার নির্ভরযোগ্য সন্তান না হতে পারি তাহলে আমার আম্মুর কষ্টকে ব্যর্থ করা হবে। অসাধারণ হওয়ার কোনো বাসনা নেই আমার, পরিবার ছাড়া কারো প্রতি এই মুহূর্তে দুর্বলতা নেই, দুর্বল হতে চাইও না। আপনার চোখে আমি আপনার একমাত্র যোগ্য, সাহসী, আদর্শ জীবনসঙ্গী হলেও আপনি আমার জন্য সঠিক নন। আমার সাধারণ জীবনটাকে স্বেচ্ছায় জটিলতায় জোড়াতে চাই না। যে কথাগুলো আর যে আবদার আপনার দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক তা আমার চিন্তাতে ফ্যান্টাসি, অস্বাভাবিক মানসিকতার। আপনার অবিশ্বাস্য, বিচ্ছিরি রূপটা দেখার পর আমার 23 বছরের জীবনের প্রথম আকর্ষণ অনুভূতিকে আমি সেদিনই মিলিয়ে দিয়েছি ভাবনা থেকে। এই রূপ দেখার পরও তবু আমার কেন যেন মনে হয় আপনি মানুষটা একটু হলেও বিবেকবান। এই বিশ্বাসটুকু আমাকে করতে দিন। আমাকে মুক্তি দিন, নাওফিল। এরপর 2 মাসের মতো যাপিত করে চলেছে দিধিতি মানসিক পীড়ায়। সেদিনের মেসেজটার পর নাওফিল কল করেছিল তাকে, রিসিভ করেনি সে। রিসিভ না করার ফলে নাওফিল তাকে মেসেজের ফিরতি জবাব দিয়েছিল, আমার ব্যর্থতা, দিদি। আমি তোমার প্রতিটা কথা বুঝেও তোমাকে আমি ছাড়তে পারছি না, এখানে স্বার্থপর আমি, তোমাকে আমার প্রয়োজন। তোমাকে শুধু ভালোবাসতেই প্রয়োজন নয়। ভালোবাসাটা তো একসময় হয়েই যাবে। কিন্তু তোমাকে প্রয়োজন আমার সহযোগী হিসেবে। আমার আদর্শ জীবনসঙ্গী হিসেবে তোমাকেই চাই আমার। এতে তোমার দিকটাও আমি বিবেচনাতে রাখবো, ভবিষ্যতের জন্য যেমনটা এখন ভেবে রেখেছ তুমি। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমাকে সবভাবে সাহায্য করার, আমার তরফ থেকে কোনো অভিযোগ করার সুযোগ তোমাকে দেব না। আমি মিথ্যা বলি না কখনোই। এই কথাটা দীপ্তকেই না হয় জিজ্ঞেস করে জেনে নিও। তোমাদের তথাকথিত সম্পর্কের সমাপ্তি টানো, দিদি। আর আমার পাশে এসো। মেসেজটা দেখার পর প্রলম্বিত শ্বাস ফেলে সে। যে কাজটা গত 15 দিনে করার কথা ভাবেনি দিদিতি, তা করেছিল সে সেদিন রাতের পর। নিজের নাম্বারটা পরিবর্তন করে ফেলে, ভার্সিটি যাওয়া বন্ধ করে দেয় কিছুদিনের জন্য। এতে ঐশী, তামান্না, তন্নির মাধ্যমেও যোগাযোগ করতে পারেনি আর নাওফিল। এমনকি দীপ্তও পারেনি। 10টা দিন এই অস্বাভাবিক জীবন কাটিয়েও রেহাই পায়নি সে নাওফিলের থেকে। এতে যেন নাওফিল বেপরোয়া হয়ে গেল ওর সঙ্গে যোগাযোগ করার জন্য। বাইরে বের হতো না বলে বিগড়ে গিয়ে ওকে হোস্টেল ছাড়া অবধি করল নাওফিল। অতিষ্ঠ হয়ে দীপ্তর সাহায্য চাইবার জন্য ওর সঙ্গে যোগাযোগ করেও হতাশ হয়ে পড়ল সে। লন্ডন থেকে ওর জন্য জরুরি ফোন আসায় ছুটি শেষ না হতেই সে চলে গেছে দেশ ছেড়ে। বাধ্য হয়ে তারপর মামাতো বোন উর্মির বাসাতে গিয়ে থাকতে হয় দিদিকে। উর্মি আর ইরফানকে সবটা জানানোর পরও কোনো সমাধান খুঁজে পায়নি এর। সম্মাননীয় এমপির ছেলের বিরুদ্ধে চাইলেই কোনো প্রমাণ ছাড়া পুলিশের সাহায্য নেওয়া সম্ভব নয়। নাওফিলকে থামানোর মতোও কোনো ক্ষমতা নেই ওদের। বাড়িতে চলে যাবে সে। কিন্তু কিছুদিন আগেই বাড়ি থেকে ফিরে এসেছে।
এই সমস্যার কথা মামুন জানলে কতখানি পেরেশানি হবে তাদের তা চিন্তা করে আরো বেশি ভেঙে পড়ে দিদিটি। সব থেকে আতঙ্কিত হয়তো সে সেদিন, যেদিন পাশের ফ্ল্যাটের ব্যালকনিতেই নাওফিলকে নেইল কাটারে হাতের নখ কাটতে দেখে বসে। একটা মাস কেটেছিল এমনভাবেই। ক্ষতিটা হচ্ছিল তার পড়াশোনাতে বেশি। এই এক মাসে তামান্না আর তন্নির সাথে তুষার, রাতুল, সবুজ, শিহাব প্রতিনিয়ত যোগাযোগ রাখত। নাওফিলের পক্ষে সাফাই গেয়ে দিদিটিকে ওদের মাধ্যমে প্রণোদিত করাই ছিল ওদের মূল উদ্দেশ্য। এতে অবশ্য সামান্যতম লাভ হয়নি। কিন্তু অবশেষে দিদিটিকে পরিকল্পনা করতে হয় পালিয়ে যাবার, আর তা ঢাকার বাইরে। গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে মায়ের চাচাতো বোনের বাসা। সেখানে নিরিবিলিতে পড়াশোনা ভালো হবে, মাকে এমন যুক্তি বুঝিয়ে পালিয়ে সেখানে চলে আসে দিদিটি। বোনের মতো 3 বান্ধবীকেও জানায় না, আর ভার্সিটির ক্লাসগুলো যাতে মিস না যায় তাই ছেলে বন্ধুদের সহযোগিতা নিতে হয়। যারা ক্লাস চলাকালীন প্রতিটা স্যারের ক্লাসের ভিডিও পাঠিয়ে দেয় ওকে, পাশাপাশি ওরা নিজেরাও টিচিং দিতে থাকে। এভাবেই যতটুকু সম্ভব চালিয়ে নেয় সে। পরিসংখ্যানের মতো একটা বিভাগে এভাবে পড়াশোনা করে কতটা এগোতে পারবে তা সে জানে না। কিন্তু পূর্বের থেকেও দ্বিগুণ পরিশ্রম দিতে থাকে সে পড়াশোনাতে। তারপর 2 মাসের কাছাকাছি তো এভাবেই চলেছে ওর। কিন্তু দিদিটি তখনও হয়তো নাওফিলকে পুরোটা আবিষ্কার করেনি। অবিশ্বাস ছিল দিদিটির নিজের বন্ধুদের প্রতি। কিন্তু সেই অবিশ্বাসের কাজ করে বসে উর্মি। মেয়েদের সব থেকে বড় দুর্বলতায় তো তার স্বামী। সেই সুযোগটাই চমৎকারভাবে কাজে লাগায় নাওফিল। ইরফান জানতো দিদিটি গাজীপুরে আছে। কিন্তু কোথায় আছে তা কেবল জানাতে পারে উর্মি। তাই ইরফান নিজে আদেশ করে উর্মিকে দিদিটির সঠিক ঠিকানার সন্ধান নাওফিলকে বলে দিতে। উর্মি মানতে না চাইলে ইরফানের কঠিন ব্যবহার পায় সেই, যেন মনে হচ্ছিল নাওফিলের একান্ত অনুগত সহোদর ইরফান। দিদিটির থেকে নাওফিলের প্রতিই যেন তার টানটা বেশি। আশ্চর্য হয়েছিল উর্মি। দিদিটিকে অবগত না করে নাওফিলকে ঠিকানা জানিয়ে দিতে এক প্রকার বাধ্য হয় সে। আকস্মিকভাবে আবার নাওফিল পৌঁছে যায় দিদিটির কাছে। ওকে মেসেজে জানায়, আমি তোমাকে খুঁজতে গিয়েই রীতিমতো প্রেমে পড়ে গিয়েছি তোমার। কেন বলি? আমার প্রত্যেকটা সকাল শুরু হয়েছে তোমাকে খোঁজাই, আর রাত নেমেছে তোমাকেই খোঁজাই। বিগত 1 মাস 22 দিন আমার ভাবনার শেষ থেকে শুরু, আর শুরু থেকে শেষ হয়েছে তোমাকে নিয়ে। এই 1 মাস 22 দিনে আমি প্রতিটা দিন তোমাকে দেখেছি, যা আগে দেখেও চোখে লাগাইনি। এভাবে খোঁজার প্রয়োজন না পড়লে হয়তো এত দ্রুত প্রেমে পড়তাম না। প্রেম মানে বোঝো, দিদি। তোমার আর দীপ্তর করা ওই ন্যাকামিগুলো না। এর অর্থ অধিক। ভক্তি, ভালোবাসা, স্নেহ, আদর, মমতা, মায়া, অনুরাগ, আকর্ষণ, আসক্তি, আসঙ্গ, প্রত্যেকটা উপলব্ধি মিলিয়েই প্রেম। ঐশীদের বাড়ির কিচেনে কালো সেলোয়ার কামিজের তরুণীকে প্রথমবার গহন দৃষ্টিতে দেখেই পাপটা করেছিলাম আসলে। চলো সেই গল্পটাও শোনাই। গায়ের রঙও যে রজনীগন্ধার পাপড়ির বর্ণের মতো হতে পারে তা তো তোমাকে কাছ থেকে না দেখলে জানাই হতো না আমার। অত কাছ থেকে দেখেছি আমি জীবনে 2টো নারীকে। আম্মু আর আমার মনি, সেই 2 নারী। তাই ধারণা ছিল না নারীদের গায়ের বর্ণ অনেক রকম সুন্দর হতে পারে। তোমার ওভাল ফেসের রাউন্ড চোখ দুটোতে কোনো আকর্ষণ নেই, কিন্তু আকর্ষণীয় ছিল তো তোমার আই স্মাইলস। ওই যে হাসলে চোখের নিচের পাতার ল্যাশের জায়গাটুকু ফুলে যায়। তখন দেখতে খুব সুন্দর লাগে। এটা কবে দেখেছিলাম জানো? আমার বাসার ছাদে। মুখে কেক ছুঁড়তে গিয়েই তোমার চোখের হাসি দেখে রুখতে হয়েছিল সেদিন। কিন্তু কেকটা তো ছুঁড়তেই হতো। তাই থুতনির নিচে ছুঁড়েছিলাম। তোমার মুখে বোধ হয় কোনোদিন ব্রণ ওঠেনি, তাই না? একটা ছোট্ট স্পটও চোখে পড়ল না। তুমি নাক ফুরাওনি কেন? আমার ধারণা তোমার নাকে চকচকে একটা ডায়মন্ড স্টোন প্রচণ্ড মানাবে। আছে না? কিছু কিছু মেয়েকে অলংকারেই মানায় বেশি। তুমি তেমনই একজন। তোমার কানে সোনার ছোট দুলটা দেখেই বুঝেছি এটা। কিন্তু তোমার নাক আমার নাকের মতো সুন্দর না। বিশ্বাস না হলে নিজেই দেখো সামনে এসে। ও হ্যাঁ, তোমার হার্ট শেপার্ড ঠোঁটজোড়া নিঃসন্দেহে খুবই সুন্দর। এত বিবরণকে এক কথায় বলা যায় ইউ আর আ ক্র্যাকার। প্রতিদিন তোমাকে নিয়ে ভেবেছি আর চোখের পর্দায় ভাসিয়েছি তোমার মুখটা। তারপরই তো এত কিছু খেয়ালে এল। এই কাজটা আগে করা হয়নি বলে ভীষণে দেরিতে মায় পড়লাম তোমার। এ মাসের শেষ সপ্তাহে রুমান আর ঐশীর বিয়ে।
তার আগেই চলে এসো তোমার হোস্টেলে, তোমার রুমে, তোমার বান্ধবীদের কাছে। তুমি বুদ্ধিমতী আর সাহসী মেয়ে। আমাকে নিয়ে তোমার সমস্যার সমাধানটা না হয় আমার মুখোমুখি এসেই করো। কার থেকে পালিয়েছিল দিদিটি? কিসের শান্তিতে ছিল সে? এই যে মুগ্ধ করা একের পর এক বাক্যগুলো দ্বারা নাওফিল তাকে বুঝিয়ে দিল যত দূরে যাবে সে তত বেশি তার জন্য হবে নাওফিল বেপরোয়া প্রেমিক। সুতরাং ওর কথা মতোই সমাধানটা মুখোমুখি গিয়েই করা হবে, তাহলে যুক্তিযুক্ত। ভারী মেঘের বর্ষণেও এ শহরের তপ্ত বাতাসে শীতলতা অনুভূত হয় না, নিরবচ্ছিন্ন নীরবতা মেলে না রাতের প্রগাঢ়তা বাড়লেও। ব্যস্ত শহরের প্রধান উদ্দেশ্যই যেন সর্বক্ষণ ব্যস্ততা দেখানো। শহর জেগে থাকে তাই, কিংবা জেগে থাকতে হয়। উৎকণ্ঠা মন নিয়ে দিদিটি টেবিল ঘড়িটার দিকে বারবার দৃষ্টি নিক্ষেপ করছে। সময় দেখা শেষে আবার চোখ মেলছে জানালার বাইরে, অদূরের কিছু অট্টালিকা ঘুমন্ত আর কিছু জাগ্রত। তার ঘরের জানালা বরাবর খানিকটা দূরে চারতলা অট্টালিকার অনেক বড় ছাদটায় জ্যোৎস্না যেন উছলে পড়েছে। সেদিকেই মনোযোগ তার। এই নতুন বাসায় যেদিন থেকে এসেছে সে, সেদিন থেকে ওই ছাদটার প্রতি প্রবল আকর্ষণ বোধ করে সে। মনে হয় কারো একজনের অপেক্ষায় থাকে ওই বিশাল ছাদটা। কখনো কারো বা হয়তো ওখানে সর্বদা যাত্রা ছিল এই নিঝুম রাতে। আর সে ওই মানুষটিকে দেখার জন্য এখানে আসার 4টা রাত চলছে জানালার সামনে বসে চেয়ে থাকে ছাদের দিকে। এমন উদ্ভট ভাবনার কোনো যুক্তি নেই তার। শুধু তার মনে হওয়াটার ওপর বিশ্বাসটা এত দৃঢ়ভাবে স্থাপন করেছে যে এই বিশ্বাস থেকে সে বিচল হতে চায় না। সে খুব চায় কেউ আসুক আর সত্যিই তার বিশ্বাসটা রাখুক। যে নাওফিলের বানোয়াট অভিযোগে তাকে হোস্টেল ছাড়তে হয়েছিল, সেই হোস্টেলে সে আর ফিরে যায়নি। হোস্টেলের মালিক কল করার পরেও না। উর্মির কাছেও থাকেনি। ভীষণ কান্না করেছিল উর্মি তার বিশ্বাসঘাতকতার জন্য, ইরফানও মাফ চেয়ে তাকে ওদের কাছে থাকার অনুরোধ করেছিল। দিদিটি তখন শুধু প্রশ্ন করেছিল, ইরফান কেন নাওফিলের কথায় এমনটা করেছে। কোনো জবাব দেয়নি ইরফান। তারপর সেও আর ওদের সাথে থাকার ইচ্ছা প্রকাশ করেনি। এটুকু বুঝে গেছে দিদিটি, নাওফিলের দৃষ্টিসীমার বাইরে সে কখনো থাকতে পারবে না। ওর থেকে আড়ালে থাকার ইচ্ছাও আর নেই দিদিটির। উর্মি ওর বান্ধবীদের সঙ্গে একটা ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দিয়েছে। মিরপুর 10-এ আছে সে আপাতত। তামান্না, তন্নি, ঐশী রোজ রোজ তাকে কল করে এক প্রকার নাকিকান্না শুরু করেছে দেখা করবার জন্য। আজ গায়ে হলুদ ছিল ঐশীর। সারাদিনের বৃষ্টির প্রখরত্ব ভয়ানক ছিল, এই ওসিলায় গায়ে হলুদের অনুষ্ঠানটা এড়িয়ে গেছে সে। আগামীকালই শহরের বড় কোনো কনভেনশন সেন্টারে ঐশী আর রুমানের বিয়ে। সেখানকার নামটাও জানে না সে, জানার আকাঙ্ক্ষাও হয়নি। এসবের মাঝে ক্ষুদ্র একটা বিস্ময়কর ব্যাপার হচ্ছে নাওফিল এ কদিনে আর যোগাযোগ করেনি তার সঙ্গে। ঘড়িতে বারবার সময় দেখছিল, রাত 1:30 বাজার অপেক্ষাতে আছে সে। অপেক্ষার মূল হেতু দীপ্তর ফোন কল। গত 4 দিনে নাওফিলের সাথে পরিচয়ের 2.5 মাস সূক্ষ্মভাবে ভেবে প্রথম সিদ্ধান্ত নিয়েছে সে, আগামীকাল দীর্ঘ সময় নিয়ে নাওফিলের সাথে কথা বলবে। দ্বিতীয় সিদ্ধান্ত, আজ দীপ্তর সাথে অর্থবিহীন সম্পর্কটার সমাপ্তি টানবে। সময় তো সামনের দিকে অগ্রসর হয়েই চলেছে। কল করার নাম নেই দীপ্তর, সে বুঝে উঠতে পারছে না, দীর্ঘ 2 মাসের যোগাযোগ না করার ফলে এই সম্পর্কটার শেষ আপনা আপনি হয়ে গেছে কিনা। এমনটা হলে তো তার আর দায় নেই। কিন্তু নিশ্চিত হওয়া তো জরুরি। শেষবারের মতো ঘড়িতে তাকিয়ে আরেকবার ছাদটার দিকে তাকালো। কেউ আসেনি, আসবে কি না জানা নেই। তবে এখন তাকে ঘুমাতে যেতে হবে। বৃষ্টির আধিক্য আজও ভীষণ আর 3 বান্ধবীর ফোন কল। কিন্তু দিদিটি ভেবেছেই এমনটা, যাবে বাকিদের মতো একটা গিফট হাতে। নিমন্ত্রণ রক্ষা করা শেষে বেরিয়ে আসবে। তাই দুপুরের কিছু সময় পর যাবার পরিকল্পনা তার। ভার্সিটি গিয়ে ক্লাসে করে ফিরেছে দুপুরে। মোবাইলটা আজ এত বেজেছে, বাজতে বাজতে চার্জ খতম হয়ে বন্ধ হয়ে গেছে। ফোনটা চার্জে বসিয়ে একটু বিশ্রাম শেষেই গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ল কনভেনশন সেন্টার ধানমন্ডির উদ্দেশ্যে। ঠিক সেই সময়ে দীপ্তর কল এল। প্রায় সারা রাত অপেক্ষা করার পর এখন আর কথা বলতে ইচ্ছা করল না ওর। ভাবল বাসায় ফিরে একটা মেসেজ করে দেবে। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হবার কাছাকাছি। আজ জ্যামে বসেও সে বিরক্ত হচ্ছিল না, সেই চাইছিলি দেরিটা হোক। আমন্ত্রণ কার্ড ব্যতীত ভেতরে ঢোকার অনুমতি নেই।
এখানে একটু সমস্যাতেই পড়ে গেল সে। নামিদামি লোকের ভিড় আছে বলেই হয়তো এত কড়া নিরাপত্তা। ও হ্যাঁ, সে তো ভুলেই গেছে। নাওফিলের বাবা এমপি। রুমানের পরিবার ওদেরই স্বজন। এমন আরও সম্মাননীয় মানুষ আছেন নিশ্চয়ই এখানে। কিন্তু তার কাছে তো আর আমন্ত্রণের কার্ডটা নেই। এখন কি ঐশীকেই শেষমেশ কল করবে? বিয়ের কনেকে বিরক্ত করতে একটুও ইচ্ছা করছে না ওর। কল করলো তামান্নাকে, সমস্যাটা জানালো। তামান্না তাকে 2 মিনিট অপেক্ষা করতে বলে ফোন কাটতেই তার সামনে হাজির হলো তুষার। মুচকি হেসে অনেক সুন্দর করে সালাম দিল সে। দিদিতি বুঝে পায় না, এত অতিরিক্ত ভদ্রতা কি ওর সামনেই দেখায় এরা, নাকি বস্তুতি ছেলেগুলো ভদ্র। অন্তত নাওফিলকে সে ভদ্র বলে বিশ্বাস করবে না এ জীবনে। ভেতরের সজ্জা খুবই দারুণ। সেদিকে নজর দিতে গেলে দ্রুত আর ফেরা হবে না। কথার থেকে তামান্না আর তন্নি এসেই ওকে ঝাঁপটে ধরল, কিন্তু পাত্তা এদিকে না দিয়েও আশেপাশে নাওফিলকে খুঁজতে শুরু করল। তামান্না আর তন্নির অভিযোগের বক্তব্য থামিয়ে ওদেরকে সরাসরি জিজ্ঞেস করল, নাওফিলকে কোথায় পাওয়া যাবে। খুবই অবাক হলো ওরা দুজন। এতদিন পর ওদের সাথে সাক্ষাতের প্রতি এতটা উদাসীন দিদিতি। উল্টে নাকি আগ্রহী নাওফিলের প্রতি। সন্ধ্যায় আসবে শুনেছি। ঐশীর কাছে চল, তন্নি বলল। আসার পর থেকে নিজের বান্ধবীসহ নাওফিলের বন্ধুদের আতিথেয়তাতে দিদিতি হাসবে নাকি রাখবে তা নিয়ে দ্বিধান্বিত। অত্যাশ্চর্য ব্যাপার আরেকটি হলো, রুমানের বাবা মা তার সঙ্গে এসে অনেকক্ষণ সময় নিয়ে কথা বলে গেছেন। মনে হচ্ছিল ছেলের বউ ঐশী নয়, সেই। এমন আদরের অর্থ উদ্ধারে ব্যর্থ হচ্ছে সে বারবারই। যতটুকু বুঝতে পারল, নাওফিলের পরিবার থেকে বাকিরা এসে পড়লেও নাওফিল আর তার বাবা মা আসেননি। নাওফিলের চাচা চাচি, যমজ চাচাতো দুভাই আর ছোট একটা বোনকে চেনাল ঐশী। পরিবারের এই সদস্যগুলোর চেহারার সাথে নাওফিলের চেহারার হালকা মিল পাওয়া যায়। এর মাঝে দুটো আশ্চর্যজনক সুসংবাদও শুনল সে। এই 2 মাসের মাঝে তামান্না তুষারের ওপর অনেকটা দুর্বল হয়ে পড়েছে। ওদের মাঝে একটা ভালো সম্পর্ক আছে, কিন্তু তুষারের তরফ থেকে ভালোবাসার অনুভূতি টের পায় না তামান্না। তাই সে এগোতেও দ্বিধাতে আছে। আরেক দিক থেকে শিহাব তন্নিকে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে বসে আছে। তন্নি শিহাবকে পছন্দ করলেও প্রস্তাবটা ঝুলিয়ে রেখেছে। শিহাব ধৈর্য নিয়ে কতদিন তার পিছে সময় ব্যয় করতে রাজি তা দেখার পরই সিদ্ধান্ত নেবে সেই, এ প্রস্তাব গ্রহণ করবে কি করবে না। মাগরিবের আজানের অনেকটা সময় পরই নাওফিল বাবা মায়ের সাথে এসে পৌঁছল কনভেনশন হলে। দূর থেকে দিদিতি এক পলক ওকে দেখেই ওয়াশরুমের দিকে পা বাড়াল। রুমানের বাবা মায়ের সাথে কথা বলার সময় তাদের হাবভাব সুবিধার লাগেনি ওর। এতক্ষণে আন্দাজ করেছে সে, ওরা জানে নাওফিল তাকে পছন্দ করেছে এবং বিয়েও করতে চায়। এখন আবার নাওফিলের বাবা মাও এসে হাজির। না জানে তারাও ছেলের এই সিদ্ধান্ত জানে কিনা। তাই আপাতত এই পরিবার থেকে সে দূরেই থাকতে চায়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোশাক আশাক সাজসজ্জা দেখছিল দিদিতি। এই পরিবেশের সাথে সে মানানসই ছিল কি না এটাই দেখছে। জামরঙা কানের দুলটার দিকে নজর পড়তেই একটু আগে দেখা জামরঙা পাঞ্জাবির নাওফিলের চেহারাটা মনে পড়ে গেল। গাঢ় রঙগুলোতে এই ছেলেটিকে একটু বেশিই উজ্জ্বল লাগে আর ভালোও লাগে। কিন্তু এই ছেলের রহস্য তার পছন্দ নয়। ইদানিং রহস্যময়ী কোনো কিছুই তার পছন্দ হয় না নাওফিলের মুখোমুখি হবার পর থেকে। এমনকি রহস্যময় উপন্যাস পড়াও বন্ধ করে দিয়েছে শুধু নাওফিলকে স্মরণ না করতে। ঘড়িতে সময় দেখল 7টা বেজে গেছে। অথচ ভেবেছিল কত দ্রুত বেরিয়ে পড়বে। দেরি যেহেতু হয়েই গেছে আরেকটু দেরি করে যেতে চায় সে। নাওফিল নিজে থেকে তাকে কল করে কি না এটা দেখা জরুরি। পরিকল্পনা করে রাখা বিষয়গুলোই কেন এলোমেলো হয়ে যায়। নাওফিলের মুখোমুখি হবার পরও দিদিতিকে এড়িয়ে গেছে সে। এতে দিদিতির খুশি হওয়া উচিত না রেগে যাওয়া উচিত এ নিয়েও সে দ্বিধান্বিত। পরিস্থিতির এত গড়বড় অবস্থা আগে কখনো তার সাথে হয়নি। আসার পর থেকে তামান্না আর তন্নি তার পাশাপাশি থাকছিল সব সময়। এদের চোখ ফাঁকি দিয়ে বের হওয়া সম্ভব হচ্ছিল না বলে ঐশীর কাছে বহু কষ্টে ওদের পাঠিয়ে দেয়। হলো থেকে বেরিয়ে যাবার সময়ই নাওফিল, তুষার, রাতুলকে দুজন লোকের সঙ্গে জটলা বেঁধে দাঁড়িয়ে কথা বলতে দেখে। ওকে কেউ খেয়াল করেনি তখনও। নাওফিলের মুখ থেকেই প্রথম কথা শুনতে পায়, কিন্তু আপনাদেরকেই আমার ডেডাবডির ব্যবস্থা করতে দিতে হবে।
পেমেন্ট প্রয়োজনে বাড়িয়ে দেব আরো। অপরিচিত ব্যক্তি দুজনের একজন মিনতির সুরে বলল তখন, স্যার, চাকরি নিয়ে টানাটানিতে পড়ে যেতে হবে আমাদের। চাকরির ব্যাকআপ আমরা দেব বলেছি না, কঠোর গলায় বলে তুষার। ওই ব্যক্তি জবাবে বলে, সরকারি চাকরির মতো ব্যাকআপ হলে টেনশন করব না, কিন্তু পুলিশে ধরা পড়লে আপনারা বোধ হয় ভুলে যাচ্ছেন সেখান থেকে উদ্ধার করার ক্ষমতাও আমাদের আছে। তারপরই রাতুল বলে ওঠে ঠান্ডা সুরে। বলেই আশেপাশে সাবধানী নজরে রাতুল তাকাতেই দিদিটি সরে পড়ে। ভেতরে আবার কয়েক মিনিট ঘোরাফেরা করে যখন দেখল নাওফিলরা আর নেই জায়গাটাতে, তখনই সে সেন্টার থেকে বেরিয়ে আসে। রাস্তায় এসে দাঁড়াতেই কালো একটা গাড়ি এসে থামে তার সামনে। পেছনে সিটের জানালা থেকে মুখ বের করে নাওফিল বলে ওঠে তাকে, কথা আছে না আমার সঙ্গে তোমার? তোমার বাসায় যেতে যেতে বলবে, এসো। আপনার মতো সিনেমা করতে ইচ্ছা করছে না। সামনে থেকে সরুন গাড়ি নিয়ে। এত মিহি গলায় ধমকালে গায়ে বাঁধে না। রাগ করাও শেখনি, ধমকানো শেখনি। এদিকে তোমার জন্য আমাকে আমার ব্যক্তিত্বের বাইরে চলে আসতে হচ্ছে বারবার। আমার মামা মামি তোমাকে খুঁজছে আমার আব্বু আম্মুর সামনে নিয়ে যাবার জন্য। আব্বু আম্মু তোমাকে দেখার জন্য অধীর আগ্রহে আছেন। গাড়িতে না এলে আমি কিন্তু জানিয়ে দেব তুমি মাত্রই বেরিয়ে সেন্টারের সামনে এসে দাঁড়িয়েছ। এ কথা শুনে এক্ষুনি তোমাকে মামা নিয়ে যেতে লোক পাঠাবেন। কি বলে যে রাগ প্রকাশ করবে দিদিটি তাও ভেবে পেল না সে। জিজ্ঞেস করল, আমার সিকিউরিটি কে দেবে? আপনার সঙ্গে গাড়িতে উঠলে আমার যে কোনো ক্ষতি হবে না। সিনেমা নিজেও তো কম জানো না। ক্ষতি করার শখ থাকলে এতদিনেই কি করতাম না। আর কোনো কথা বাড়াল না দিদিটি। তবে সে যে নাওফিলের সঙ্গে আছে এ খবরটা তামান্না আর তন্নিকে জানিয়ে রাখা জরুরি। দুজনের নাম্বারে মেসেজ করেই গাড়িতে উঠে পড়ল। দুজন দুপ্রান্তে বসেছে। গাড়ি ছাড়তেই নাওফিল জিজ্ঞেস করল, দীপ্তর ভেজালটা মিটিয়েছ তো? না, দায়িত্বটা আমি নেব। একদম ফাজলামি কাজটাজ করবেন না। কথাটা এত জোরেই ধমকে বলল দিদিটি, সামনে থেকে ড্রাইভারও পেছনে ঘুরে তাকালো একবার। নাওফিল জানালার বাইরে চেয়ে প্রশ্নটা করেছিল। ধমকটা শুনে চোখ বড় করে তাকালো ওর দিকে। গাড়িতে আলো না জ্বললেও রাস্তাঘাটের আলোয় স্পষ্ট দুজন দুজনের মুখ দেখতে পাবে। নাওফিলের ছোট চোখ দুটো হঠাৎ বড় হওয়ায় দিদিটি টের পেল, চমকে নয় রেগেই তাকিয়েছে নাওফিল তার দিকে। সেটা স্পষ্ট হলো যখন নাওফিল মৃদুস্বরে বলল তাকে, মেয়েদের রাগান্বিত কণ্ঠ নিচু হওয়া উচিত। ব্যাপারটা গ্রহণযোগ্য বলে মেনে নিলেও আপাতত নাওফিলের সামনে তা মেনে নিতে রাজি নয় দিদিটি। জবাব দিল, স্বামীর ঘরে যাবার পর ভালো হব। আমার বিষয়ে উচিত অনুচিত নিয়ে আপনার থেকে কোনো কথা শুনতে রাজি নই। কথাগুলো শুনে একবার শীতল চোখে ওকে দেখে দৃষ্টি ফিরিয়ে নিল নাওফিল। দিদিটি জিজ্ঞেস করল এরপর, আমাকে ভয় দেখানোর উদ্দেশ্যটা কি ছিল আপনার? তোমাকে বিয়ে করা। অধৈর্য সুরে দিদিটি বলে উঠল, আমি পরিষ্কারভাবে সবটা জানতে চাইছি, নাওফিল। সরাসরি বুঝিয়ে বলুন আমাকে। কোনো হেয়ালি করবেন না। সেদিন ছাদে কেকটা আপনি আমার গায়ে ছুঁড়েছিলেন, তাই তো? আমি ছাড়া এমন মজা কে করবে তোমার সঙ্গে? কেক ছোড়ার পর মিনিট চারেক সময় আমি ছাদে ছিলাম। এই 4 মিনিটের মাঝে আপনি ফ্ল্যাটে চলে গিয়েছিলেন। তুমি ফ্ল্যাটে আসবে তাই গিয়েছিলাম। আমি ছাদে যাবার আগে আপনার অ্যাপার্টমেন্টটা ঘুরে ফিরে দেখেছি। আপনার বেডরুমের দরজাটাও খোলা ছিল। রুমে ঢুকিনি ঠিকই, কিন্তু বাইরে থেকেই যতটা চোখে পড়ে তাতে আমার চোখে তখন কোনো অস্বাভাবিকতা পড়েনি। যদিও বাথরুম দেখা যায়নি। আপনি 4 মিনিটের মাঝে এসে একটা জীবন্ত মানুষকে পুরোপুরি কেটে ছিঁড়ে খুন করে ফেলতে পারবেন না। গাড়িতে উঠলে নাওফিল কখনোই গান শোনে না। আদতে গান শোনার ইচ্ছা, অভ্যাস কোনোটাই নেই তার। কিন্তু এই কথাগুলোর মাঝেই ড্রাইভারকে সেই গান চালিয়ে দেওয়ার আদেশ করল একটু বেশি আওয়াজেই। কোনো একটা হিন্দি গান চলছে। এমনি সময়ে শুনলে গানটা দিদিটি খুব উপভোগ করত। আপাতত সে কথা চালিয়ে গেল, কারণ লিফট থেকে নেমে পৌঁছতেও 2 মিনিট সময় যাবে। তারপর ঘরে ঢুকে একটা জীবন্ত মানুষকে বাকি 2 মিনিটে অত ভয়ানকভাবে খুন করা সম্ভব নয়। আপনি যেটা দেখিয়েছেন সেটা সাজানো, পরিকল্পিত। লাশটার চোখ দুটো বন্ধ ছিল। দেখেই বোঝা যাচ্ছিল সে আরো আগেই মারা গেছে। খুন করার সময় আপনি নিশ্চয়ই ওর চোখ বন্ধ করে রাখেননি। আর লাশটাও ঘুমিয়ে থাকার মতো চোখ বন্ধ করে চিৎকার করবে না।
রক্তগুলো তাজা ছিল ঠিকই, কিন্তু লাশের ফ্যাকাশে শরীর দেখে তখন মাথায় না এলেও এখন স্পষ্ট, রক্তগুলো ওই লাশের ছিল না। হয় কোনো পশুর রক্ত, নয়তো ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করা ছিল, কিংবা ওগুলো কোনো রক্তই নয়। আপনি এমনভাবে লাশটার শরীরে আর ফ্লোরে রক্ত কিংবা রক্তের মতো দেখতে কোনো কেমিক্যাল ছড়িয়ে রেখেছিলেন যেন দেখে মনে হয় সদ্যই খুন করা লাশটার রক্ত ওগুলো। যে চিৎকারের আওয়াজ এসেছিল কানে, সেটা সাউন্ড বক্সে প্লে করা ছিল। আপনার অ্যাক্সিডেন্টের দিন আপনাকে দেখতে গিয়ে সাউন্ড বক্সটা চোখে পড়েছিল। আফসোস, আজকের মতো এত কিছু সেদিনও ভেবে দেখিনি। যা করেছেন সবটাই নাটক আর আমাকে ভয় দেখানোটাই প্রধান উদ্দেশ্য ছিল আপনার। এখন বলুন, কেন আমাকে ভয় দেখিয়েছেন? দেরি করল না নাওফিল জবাব দিতে, তুমি আত্মসম্মানবোধ সম্পন্ন মেয়ে। তা কিছুটা বুঝেছিলাম তোমার সাথে দেখা হবার দ্বিতীয় দিনে। আর অনেকটা আত্মসংযমী, প্রতিবাদীও। তোমার সৌন্দর্য আর এই গুণগুলোই তোমাকে টার্গেট করার আসল কারণ। কিন্তু আমার জরুরি বেশি সাহসী আর বুদ্ধিমতী মেয়ের। তোমার সাহসিকতা দেখায় ওই দিনের নাটকটা করার প্রধান উদ্দেশ্য ছিল। আমার সাহসিকতা দেখে আপনার কি লাভ? ওই যে বললাম, বিয়ে করা। আমি এমন একজন জীবনসঙ্গী চাই যে অন্য মেয়েদের থেকেও অনেক বেশি সাহসী আর বুদ্ধিমতী হবে। আপনার কি মনে হয় না আপনার কথাবার্তা, ভাবনাচিন্তা সবটাই অদ্ভুত, অস্বাভাবিক? পাগলামি বললেও ভুল হবে না। আমি এমন অস্বাভাবিক চরিত্রের মানুষকে কেন নিজের জীবনে জোড়াব? এবার বিরক্ত হচ্ছে নাওফিল, সবকিছুর পেছনেই একটা উদ্দেশ্য থাকে, দিদি। আমি তোমাকে সেদিন বলেছি, শুধু জীবনসঙ্গী হিসেবে নয়, আমার সহযোগী হিসেবেও তোমাকেই আমার জরুরি। আমি এতটুকুতেই বুঝতে পেরেছি আপনার জীবনটা জটিল। শুধু আমাকেই ভয় দেখাতে কোনো ডেরাবডি কিনে এনে ছেলেখেলা করবেন না আপনি। আর এসব বুঝেই আমি আপনার সঙ্গে নিজেকে জোড়াতে চাই না। আমিও আগেই বলেছি, আমি সাধারণ মানুষ। সাধারণ, নির্ভেজাল জীবনটাকেই আমি গ্রহণ করব। নিজের ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়ে বাড়ি ফিরেও যেতে পারছি না। আপনি আমার জীবনটাকে নষ্ট, থেমে যাওয়া ঘড়ির মতো থামিয়ে রেখেছেন। কোনোভাবেই আমি এগোতে পারছি না। মাত্র কয়েকটা মাস আছে আমার ফাইনাল ইয়ারের পরীক্ষার। অনার্সের রেজাল্টের ওপর আমার আগামীটা নির্ভর করছে। কি করলে আপনি আমাকে রেহাই দেবেন বলুন? আমাকে বিয়ে করে নাও। এখনের থেকেও সহজ আর সুন্দর ভবিষ্যৎ উপহার করব তোমাকে। ধৈর্যের সীমা লঙ্ঘন হওয়ার দরুন দিদিটি আবারও তখনকার মতো চেঁচিয়ে উঠে বলল, আপনার থেকে রক্ষা পেতে সামনের মাসেই আমি অন্য কাউকে বিয়ে করে নেব, বুঝেছেন? অন্য কাউকে বিয়ে করার আগেই এই ঢাকা ছাড়া করব, ক্যারিয়ার ধ্বংস করে দেব, মায়ের ডাক্তারি ক্যারিয়ারও ছাড় দেব না, জীবনে যাতে কোনো ছেলে বিয়ে করার সাহস না করে সে ব্যবস্থাও করে রাখব। হুমকিগুলো কোমল কণ্ঠে দিলেও দিদিটির কথাটাই যতটা না রাগ হয়েছে নাওফিলের, তার থেকে রাগ হয়েছে বেশি দিদিটির উচ্চস্বর শুনে। পকেটে এই মুহূর্তে বাবার দেওয়া গানটা রাখা জরুরি ছিল বলে মনে হচ্ছে তার। ভালোবাসা, ভয়, কোনোটা দেখিয়েই কাবু করতে পারছে না সে দিদিটিকে। অথচ এগুলোর উল্টো পথ ধরলে ঠিকই রাজি করানো যাবে। কিন্তু এতে তো তাদের সংসার জীবনে খারাপ প্রভাব পড়বে। একটু আগেই যেটুকু বলতে বাধ্য হয়েছে, তার রেশি থেকে যায় কিনা কে জানে। একদম চুপ সে গেছে দিদিটি। নাওফিল আত্মবিশ্বাসের সঙ্গে বলল, খোঁজ নিয়ে জেনেছি তোমার বড় মামার সঙ্গে তোমাদের সম্পর্ক ভালো নয়। যেহেতু কোনো ভাই নেই তোমাদের, তাই তোমার বাবার রেখে যাওয়া সম্পদটুকুর ওপর তার নজর খুব। তোমার মামাতো ভাইয়ের সঙ্গে তোমার বিয়েটা না দিতে পারলেও তোমার বোনকে তারা টার্গেটে রেখেছে। যে কোনো সময় ওর সাথে অঘটন ঘটে যেতে পারে। তা নিয়ে তুমি, তোমার মা খুব চিন্তাতে থাকো। তুমি চাইছো খুব দ্রুত বোনটাকেও নিজের কাছে নিয়ে আসতে। সেই তুমি যদি ঢাকা ছাড়া হয়ে যাও তো বোনকে কিভাবে রক্ষা করবে? আর তোমার ছোট মামা, যে গোয়েন্দা সংস্থার সঙ্গে জড়িত, তিনি এখনো অবিবাহিত। নিজের পেশা নিয়ে তিনি খুব ব্যস্ত। যখন তোমাদের সাহায্য প্রয়োজন সেই সময় তিনি সাহায্য দিতে পারবেন না। সেই মুহূর্তে দেশেই থাকবেন কি না সন্দেহ। আমি আমার ক্ষমতার অপব্যবহার করতে চাই না, দিদি। পারিবারিকভাবে আমি আমাদের বিয়েটা সম্পন্ন করতে পারি তুমি চাইলে। আর যদি চাও, আমাকে বিচার করে, দেখে শুনে, বুঝে তারপর বিয়ে করবে তাহলে সময় নিতে পারো। তার জন্য সর্বোচ্চ 3 মাস সময় পাবে।
কথাটা শুনে দিদিটি থমথমে মুখটা তুলে ওর দিকে তাকালো, তাচ্ছল্য সুরে শুধাল, বিচার বিবেচনা করার পর আমার খারাপ লাগলে বিয়ে করবেন না। এতক্ষণের উজ্জ্বল মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল নাওফিলের, কিছুটা মলিন হলো। একটু সময় চুপ থেকে বলল, খুনের নাটকের ঘটনাটা বাদে আমি চাই তুমি আমাকে দেখে শুনে বুঝে আমাকে বিচার করো। যদি সত্যিই খারাপ লাগে আমাকে, ওয়াদা করছি বিয়ে করব না তোমাকে। কিন্তু এই বাছো বিচারের মধ্যে গত 2.5 মাসের কোনো কিছু রাখা যাবে না। তোমাকে যা দেখিয়েছি, আমাকে যেমনটা চিনিয়েছি, এই সবই আমার চরিত্রের বাইরে। প্রলম্বিত শ্বাস ছাড়ল দিদিটি। মাথাটা নুয়ে নরম গলায় বলল, আচ্ছা, আমি মেনে নিচ্ছি আপনার কথা। গন্তব্যে ফেরা অবধি নিঃশব্দতায় কেটেছে দুজনের, দুপ্রান্তে বসে একটুখানি নিজেদের পানে ফিরেও দেখেনি, ভাবনার সমাপ্তি টানতে পারেনি তখনও কেউ। দিদিটির বর্তমান বাসার সামনে গাড়িটা থামতেই শুধু তখন একবার দুজন দুজনার দিকে তাকায়। এ যেন ঠিক হলো না কিংবা উচিত নয়। এমনভাবেই অচিরাত চাহনি ফিরিয়ে নেয় নাওফিল। সংশয়ান্বিত হয় এতে দিদিটি প্রেমমূলক যে বাক্যে তার সৌন্দর্যের প্রশংসা করেছিল পাশের ছেলেটি, সেই বস্তু সামান্যতম হলেও সে প্রেমমুগ্ধ হয়েছিল। তবে সেই বাক্যের সাথে নাওফিলের চাহনি, কথাতে মিল নেই কেন? প্রকাশ পায় না কেন নাওফিলের চাহনিতে প্রেম? কথাতে নেই কেন প্রেমের আবেশ? ধোকায় পড়ছে কি সে? তুমি কি কিছু বলতে চাও? পৌঁছে গেছি তোমার বাসায়। নিস্তব্ধ গাড়িতে দুজন মৌনতা বজায় রেখে বসে থাকার কোনো উদ্দেশ্য নেই, প্রয়োজনও তো আর নেই। দিদিটির ভ্রু কুঞ্চিত চিন্তাশীল মুখ দেখে সময় বয়ের ইচ্ছাও নেই নাওফিলের। ভাবনাতে বিভোর হয়ে পড়েনি দিদিটি। ভাবনাটুকুর সঙ্গে সে অপেক্ষাতে ছিল মাত্র। বিদায় বাক্যে নাওফিল তার প্রেমটুকু হয়তোবা প্রকাশ করবে। কিন্তু আরও একবার সংশয়ে পড়ল সে নাওফিলকে নিয়ে। বিনা বাক্যব্যয়ে গাড়ি থেকে নেমে পড়ল। বিদায়সূচক কোনো শব্দ প্রকাশ করল না সেও। বাঁ হাতের মাঝে হ্যান্ডপার্সটা চেপে ধরে গেটের ভেতর ঢুকে পড়ল। পেছনে ফিরলে নিশ্চয়ই দেখতে পেত তার প্রতি নাওফিলের দুর্ভেদ্য বদ্ধ দৃষ্টি। শেষমেশ মেনে নিলি তবে নাওফিল শেখকে। তামান্নার প্রশ্নে কোনো বিকার নেই দিদিটির। তন্নি নুডলসের বাটি এনে ওদের হাতে দিল এই ফাঁকে। দিদিটির পাশে বসতে বসতে বলল, উপায় কি? এছাড়া কোনো অপশন রেখেছে কি এমপির ছেলে? আচ্ছা, সরাসরি জাকির শেখের কাছে গেলে কেমন হয়? জাকির শেখ কে? নুডলসের মাঝে চামচ নাড়াতে নাড়তে জিজ্ঞেস করল দিদিটি। তোর হবু শ্বশুর। মুখের মধ্যে তন্নি এক গাদা নুডলস পুড়ে অস্বাভাবিক আওয়াজে প্রশ্ন ছুড়ল তখন তামান্নাকে, ওর হবু শ্বশুরের নাম জাকির শেখ কে বলল তোকে? আরে আমি ভুলে গেছি ওনার নাম। এমনই শুনেছিলাম মনে হয়। নামের ইতিহাস বাদ দে। ওনার ছেলের এই পাগলামি ডিরেক্ট ওনাকে জানালে কিছু একটা হবে নিশ্চয়ই। বিরক্তির সুর দিদিটির, হ্যাঁ হবে। আমার বিয়ে হবে ওনার ছেলের সাথে। নুডলস খাওয়ার মতো রুচিটুকু নেই দিদিটির। নাওফিলকে নিয়ে চিন্তায় ওর মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছে। সেদিন নাওফিলের বাবা মাকে নাকি ঐশীর শ্বশুর শাশুড়ি আমাকে দেখাতে চেয়েছিলেন। মানে নাওফিলের পছন্দের মেয়ের কথা ওর পরিবারও জানে। তো সরাসরি এমপির কাছে তার ছেলের নামে নালিশ নিয়ে গেলে আমাকে সরাসরি ওই সময়ে বিয়ে করিয়ে দেবে তাদের ছেলের সঙ্গে। 3 মাস সময় তো দিয়েছে তোকে নাওফিল, আর ও তো বলেছেই যে ওকে তোর খারাপ লাগলে তোকে বিয়ে করতে জোর করবে না, ছেড়ে দেবে। তুই যদি একান্তই নাওফিলকে না পছন্দ করিস তাহলে 3 মাস পর বলে দিবি ওর মাঝে তুই ভালো লাগার মতো কিছু পাসনি। কাহিনী শেষ। তন্নির সহজ সাবলীল বাংলা কথাগুলো শুনে মেজাজ আরো তেতো হয়ে গেল দিদিটির। বিছানার ওপর থেকে ফোনটা তুলে গত 1 সপ্তাহ আগে দেওয়া নাওফিলের মেসেজটা দেখালো ওদের। সুন্দর, নির্ভুল বাংলাতে লেখা, আমাকে জাজ করার পুরো স্বাধীনতা তোমায় দিয়েছি। যেভাবে খুশি সেভাবে আমাকে বাছবিচার করো, গুপ্তচরের সাহায্য নাও, যা খুশি করো। কিন্তু কোনো কিছুই না করে 3 মাস শেষে যদি বলো আমাকে তোমার পছন্দ হয়নি তাহলে সেদিন বাস্তবে তোমাকে সামনে বসিয়ে জ্যান্ত মানুষের ব্যবচ্ছেদ করব, তারপর তোমাকেও। মেসেজটা পড়তে পড়তেই তন্নির গলায় আটকে গেল নুডলস। এদিকে তামান্না হেসে খুন। আর দিদিটির নির্বিকার চাউনি ওদের দিকে। তন্নি দ্রুত উঠে গিয়ে পানি ঢালুল গলার ভেতর। ফোনটা হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করতে করতে দিদিটি বলতে থাকলো, কি এমন প্রয়োজন আমাকে ওর?
যে আমি ছাড়াও আর অন্য কাউকেই চায় না। ছেলে মানুষ সত্যি প্রেমে পড়লে তার চোখের চাউনিতে আগে তা প্রকাশ পায়। কিন্তু নাওফিলের দৃষ্টি তোদের দিকেও যেমন আমার দিকেও তেমন। কোনো মুগ্ধতা দেখিনি ওর চোখে আমার জন্য, আমাকে পাওয়ার তৃষ্ণা ওর মাঝে প্রকাশ পায় না। ছেলে মানুষের মাঝে যে মেয়ের প্রতি ফিলিংস থাকে, সেই মেয়ে অবশ্যই তা টের পায়। কিন্তু আমি টের পাই না। ওর মাঝে আমার জন্য প্রেম প্রণয় বলতে কিছু নেই। যেটা আছে তা হলো আমাকে ওর প্রয়োজন। এটাই মনে হচ্ছে আমার বারবার। উফ, ভর দুপুরে তোকে ডেকে নিয়ে এসে যেচে পড়ে মাথা আউলা ঝাউলা করলাম। এই হটিমাল মাথার ভেতরের পোকা নাড়িয়ে দিচ্ছে একেবারে। তার থেকে বলি কি, তুই এই 3টা মাস ওকে কাছ থেকে সত্যি সত্যি যাচাই বাছাই কর, হতেও পারে ও সত্যি বলছে। তোকে যেমনটা দেখিয়েছে ও তেমনটা আসলে নয়। আরেকটা বিষয় জানিস, ওদের ফ্রেন্ড সার্কেলে সব থেকে সম্ভ্রান্ত, ভদ্র প্রকৃতির নাকি নাওফিল। প্রচণ্ড মেধাবীও। আবার কিছুটা ধার্মিক গোছেরও নাকি ও আর তুষার। তুষারের থেকেই জানা এগুলো। ওদের প্রত্যেকের গার্ডিয়ান নাকি নাওফিলকে সব থেকে বেশি পছন্দ করে, ভালোবাসে। ওর প্রশংসার শেষ নেই। আমি শুনতে শুনতে মুখস্থ করে ফেলেছি। তুষার বলে, এগুলো হয়তো তোমাদের কাছে বানোয়াট মনে হচ্ছে, কিন্তু মিথ্যা বলে আমার কি লাভ? নাওফিলকে দিদিতি বিয়ে করে নেবে এগুলো শুনলে, এটাই তো লাভ বলবে। আমি যদি সত্যিই মিথ্যা বলি তাহলে ওপরওয়ালার কাছে কি আমায় জবাবদিহি করতে হবে না? মিথ্যার সাজা কি মিলবে না আমার? নাকি মৃত্যুর ভয় নেই আমার? তুষারের সাথে আমার সম্পর্কটা প্রেমের না হলেও আমি এতটুকু চিনেছি ও 5 ওয়াক্ত নামাজ কালাম ছাড়াও অনেক ইবাদাত করে। কয়েকদিন আগেও ওদের এলাকার মসজিদ থেকে তাবলিগ করতে গিয়েছিল ও। সে কদিন ওর ফোন অফ ছিল। স্টুডেন্ট থাকতে নাকি নাওফিল আর ও সব সময় একসঙ্গে যেত। বাকিরাও যেত। কিন্তু ওদের দুজনের মতো ঘন ঘন না। তুই সুযোগ দিয়ে দেখতে পারিস নাওফিলকে। ওদের দুজনের কপালেই দেখবি নামাজ পড়ার জন্য কালো দাগ হয়ে গেছে। অন্তত আল্লাহর কোরআন হাদিস প্রতিদিন চর্চা করে কারো ক্ষতি করার সাহস ওরা করবে না। একটা কথা সেদিন ফেসবুকে ফটো ক্যাপশনে দেখেছিলাম। কথাটা মন্দ ছিল না। যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে। এখন তোর নাওফিলকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। কথাগুলো শেষ হতেই দুজন একসঙ্গে দীর্ঘশ্বাস ছাড়ল। তন্নি আর আগ্রহ করেনি নাওফিলের ব্যাপারে শুনতে। সে রীতিমতো নাওফিলকে ব্ল্যাক হোল নামে আখ্যায়িত করে বসে আছে। তবে সে দিদিতিকে বলল, তুই প্রথমবার একজনকে সিরিয়াস পছন্দ করে আর তা নিজের অজান্তে প্রকাশ করে নিজেকে নিজেই নাওফিলের চোখে ফেলেছিস। শিহাবও খুব প্রশংসা করে ওকে নিয়ে। আর এটাও বলে, এর আগে নাওফিল কোনো মেয়েরই ধারে কাছে যাবার আগ্রহ বোধ করেনি। দিদিতি ফোঁস করে আবার একবার দীর্ঘশ্বাস ফেলল। সমুদ্রের বিশাল অশান্ত, অপ্রতিরোধ্য লহরী থেকে যে ভূপৃষ্ঠ রক্ষা পায় না, তা তো প্রকৃতির সৃষ্টি। দিদিতির জীবনেও নাওফিলের আগমন তেমন নির্বাদ আর তা দিদিতির নিয়তি। তন্নি হয়তোবা ঠিকই বলেছে, নিয়তি কিছুটা মানুষের কর্মের ওপরই নির্ভর করে তৈরি হয়। নাওফিলের প্রতি তার মনোহারিত্ব প্রকাশ না পেলে নাওফিলের চোখে কি সে পড়ত? এক বেপরোয়া ঢেউ হয়েই এসেছে নাওফিল তার জীবনে। যে ঢেউয়ে সে নাওফিল নামক সমুদ্রে হারাবেই। কোনো নিস্তার নেই। গত নদিন যাবৎ নাওফিলের সাথে কোনো যোগাযোগ ছিল না দিদিতির। সেদিনের পর ওই একটা মেসেজ ছাড়া আর কোনো কল মেসেজ করেনি নাওফিল তাকে। অদ্ভুতভাবে দীপ্তর সাথেও আর যোগাযোগ করতে পারেনি সে। এসব ঝামেলা না হওয়াই অবশ্য এ কটা দিন খুব শান্তিতে পড়াশোনা আর ভার্সিটি নিয়ে কাটিয়েছে। তবে এই কদিনে যে দুর্যোগেও নাওফিলকে তার মনে পড়েনি এমনটা বললে মিথ্যা হবে। বরং প্রতিটা দিনই মনে পড়েছে। শুধু দুশ্চিন্তাটা হয়নি, সোশ্যাল সাইটগুলোতে নাওফিলের আইডিগুলোও সন্ধান করা বাদ রাখেনি সে। সব আইডিগুলোতেই প্রচণ্ড গোপনীয়তা। অর্থাৎ নাওফিলের সঙ্গে সংযুক্ত না হলে সে কিছুই দেখতে পাবে না, শুধু পার্শ্বচিত্রের জায়গায় ওর ছবিটা ছাড়া। তাও সেটা তোলা খুব দূর থেকে। চেহারা বোঝার উপায় নেই। এই ছেলের রহস্য ব্যাপারগুলো দিনে দিনে তার কাছে অসহ্য হয়ে ঠেকেছে। এ কারণে সামান্য এই আইডিগুলোও কেমন রহস্যময় লেগেছে তার কাছে। আজ সকাল 11টায় ঐশী হঠাৎ কল করে ওদের 3 বান্ধবীকে ওর নতুন সংসার এসে দেখে যাওয়ার আমন্ত্রণ জানায়। রুমানও ওদের খুব অনুরোধ করেছে আসার জন্য। তাই না আর বলতে পারেনি।
ওদেরকে ঠিকানা জানাতেই ওরা তিনজন প্রশ্নবিদ্ধ চোখে শুধু একে অপরকে দেখে যায়। মধ্যাহ্নভোজটা ঐশীর বাসায় গিয়েই করতে হবে। ভার্সিটির ক্লাস শেষ করে চলে আসে ওরা উত্তরাতে নাওফিলের সেই চিরস্মরণীয় অ্যাপার্টমেন্টে। এ কারণেই ওদের বিস্ময় এখনো কাটেনি। বেল চাপতেই দরজাটা খুলে যায় অবিলম্বে। যেন ওপাশে কেউ অপেক্ষাতে ছিল দরজা খোলার জন্যই। তামান্না আর শিহাব মুখোমুখি তখন দাঁড়িয়ে। তামান্নার পাশেই ছিল তন্নি আর পিছে দিদিতি। তামান্নার থেকে চোখ সরিয়ে তন্নির দিকে চেয়ে মুচকি হেসে শিহাব ভেতরে আসার সুযোগ করে দেয় ওদের। দিদিতি ঢুকতেই শিহাব হঠাৎ লম্বা করে ওকে সালাম দিয়ে বসে, আসসালামু আলাইকুম সিস্টার ইন ল। আমি আর সবুজ আপনাদেরকে এগিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু বাড়ি আমাদের যেতে দিল না। এভাবে সালাম দেওয়ার ব্যাপারটা নিয়ে মজা করার জন্য দিদিতি কিছু বলতে চেয়েছিল। হঠাৎ তন্নির দিকে তাকাতেই কিছু একটা ভেবে তা আর বলল না। শুধু জিজ্ঞেস করল, বাড়ি কে? নাওফিল শেখ। রুমান এসে বলল। একে একে নাওফিলের বন্ধুদের সবাইকেই দেখা গেল। তামান্না আর তন্নি রান্নাঘরে চলে গেছে ঐশীর কাছে। তুষার আর রুমানের সাথে কথা বলতে গিয়ে দিদিতি এখনো যেতে পারেনি। কিন্তু দিদিতি তখনও বুঝতে পারেনি তাকে মূলত কথার ছলে আটকে রাখা হয়েছে। তুষার, রুমান তাদের কথার মাঝে নাওফিলের শারীরিক অসুস্থতার কথা এমনভাবে জানালো যে নাওফিলের অসুস্থতার কারণে তারা সেদিন ক্লাবে আড্ডা দিতে পারেনি ঠিকমতো। তাদের আড্ডার মাঝে নাওফিল হঠাৎ বমি করে ভীষণ বিরক্ত করেছে। ওদের এত সাবলীল ভঙ্গিতে বলা নাওফিলের অসুস্থতার কথা শুনে দিদিতি বিস্ময় আর রাগে চোখের পলক ফেলতে ভুলে গেল। এতদিন শুধু নাওফিলকে নিয়ে যে সংশয় ছিল, এখন থেকে তা ওর বন্ধুদের নিয়েও হচ্ছে। এদের মাঝের বন্ধুত্বের সম্পর্ক আদৌ স্বাভাবিক কিনা। ওদের গল্প শুনতে আর একটুও ভালো লাগছে না দিদিতির। কথার মধ্যে অমেজাজি সুরেই বলে উঠল, উনি নিজের বাসায় থাকলেই পারেন। এভাবে জোরে পড়ে এতদিন অসুস্থ হয়ে পড়ে আছেন একা একা। রুমান চেহারা কুঁচকে ফেলে বলল, না গেলে তো আর কোলে করে নিয়ে যাওয়া যায় না, বলো। আমার বিয়ের গিফট হিসেবে ওর পাশের ফ্ল্যাটটাই আমাদের গিফট করেছে। আমার ট্রান্সফারটা ফুপাজান এখানে করিয়ে দিয়েছেন। তাই ঐশীকে নিয়ে এখানেই আছি। ও তো পারে আমাদের বাসায় এসে খেয়ে দিয়ে যেতে। তাও আসে না। বাধ্য হয়ে আমরাই ওর ফ্ল্যাটে এসে রান্নাবান্না করে খাই। ইতস্তত না করে দিদিটি সরাসরি জিজ্ঞেস করল, উনি ঘরে আছেন? হ্যাঁ, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। বাইরেও আসেনি। কিন্তু ও জানে তুমি আসবে। শেষ কথাটা বলার কারণ দিদিটি বুঝতে পারল না। তাকে যে বোঝানো হয়েছে নাওফিল তার আসার অপেক্ষাতে আছে, সেটা বুঝতে না পারার ফলে ওদের সাথেই ঠায় দাঁড়িয়ে রইল। তা দেখে তুষারের কপাল চাপড়াতে ইচ্ছা করছে। সে বলেই বসল, তুমি গিয়ে দেখা করে আসবে একবার। একটু অপ্রস্তুত হলো দিদিটি। মাথা নেড়ে হ্যাঁ বুঝিয়ে এগিয়ে গেল নাওফিলের ঘরের দিকে। শোবার ঘরে ঢুকে দেখা করতে যাওয়াটা তার চোখেই শোভা দেখায় না। তবুও না বলতে পারল না সে কেন যেন। ঘরের এসি, ফ্যান, সব বন্ধ। জ্বর তাহলে এখনো কি অনেক বেশি আছে নাওফিলের? না হলে বাতাস ছাড়া তো এই গরমে সিদ্ধ হয়ে যাবার কথা। বিছানা খালি, ব্যালকনির থাই খোলা, ব্যালকনিতেও দেখা যাচ্ছে না নাওফিলকে। বাথরুমের দিকে তাকালো দিদিটি। তখনই দরজাটা খুলে গেল। হঠাৎ করে বাথরুমের দরজা খুলতেই দিদিটির মনে হলো সেদিনের মতো আজও না আবার কোনো কাটাছেঁড়া লাশ দেখা লাগে। তাই ব্যালকনির দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। দরজাটা বন্ধ করে দাও। ভারী কণ্ঠের এই সাধারণ বাক্য দিদিটির কর্ণকুহরে পৌঁছল ভীতিকর আদেশবাণী হিসেবে। হৃৎস্পন্দনের গতি অস্বাভাবিক বেড়ে গেছে। সে স্পষ্টভাবে উপলব্ধি করতে পারছে। গোল গোল চোখ দুটো আরো বড় বড় করে ব্যালকনির দিকে চেয়ে থেকেই নিজের বুকের বা পাশে হাতটা রাখল। স্তম্ভিত মূর্তি দেখাচ্ছে তখন তাকে। ধীরে ধীরে বুকের পাশে রাখা হাতটার দিকে চেয়ে তারপর বিস্মিত চাউনিটুকু ছুড়ল সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে। যে মাথা নিচু করে শার্টের শেষ তিনটা বোতাম লাগাচ্ছে মনোযোগ সহকারে। বিস্ময়ের জাল ছিদ্র করে বেরিয়ে এসে সে কণ্ঠে কপট দৃঢ়তা এনে জিজ্ঞেস করল, কেন? আমরা তো হাজবেন্ড ও ওয়াইফ নই। শেষ কথাটা শুনে নাওফিল মাথা তুলে তাকাতে বাধ্য হল। দরজার কাছ থেকে তখন আরেকটি মেয়ে কণ্ঠ শোনা গেল। যে দিদিটিকে উদ্দেশ্য করে বলল, এই ঘরে কার অনুমতিতে ঢুকেছেন? কে আপনি? চেহারার অভিব্যক্তিতেই এক আলাদা অধিকারবোধ। চিকন ভ্রুজোড়ার মাঝ কুঁচকে দুটো ভাঁজ তৈরি হয়েছে মেয়েটির।
আপাদমস্তক মেয়েটিকে দেখতে থাকলো দিদিটি। উজ্জ্বল শ্যামবর্ণ, গায়ে বেশ ভালো একটি মেরুন রঙা সেলোয়ার কামিজ, চুল বাঁধার লম্বা কাঠি দিয়ে রেশম কালো চুলগুলো উঁচু করে বেঁধে খোপা করা, মোটামুটি পরিপাটি আর সুশ্রী চেহারার সে। কণ্ঠের তেজ আর চেহারার অভিব্যক্তিতে দিদিটি ধরে নিয়েছে নাওফিলের পরিবারের কেউ একজন সে। কিন্তু প্রশ্ন হলো, অপরিচিত একজনকে প্রথম দেখাতেই এমন কঠোর স্বরে কথা বলে উঠল কেন মেয়েটি? অন্যভাবেও তাকে কথাটা জিজ্ঞেস করতে পারত। নাওফিল দরজার সামনে দাঁড়ানো মেয়েটিকে দেখতেই চেহারায় বিরক্তর বদলে রাগ ফুটিয়ে তুলল। দিদিটি তার দিকে চেয়ে নেই। সে মেয়েটিকে নিজের পরিচয় বলতে উদ্যত হতেই নাওফিলের সেই ঝাঁঝালো গলা শুনতে পেল তখন, অসহ্য। আপনি আমার বাসায় ঢোকার অনুমতিটা কার থেকে নিয়েছেন? এমন একটা কথা দিদিটি নাওফিলের থেকে শোনার মতো আশা একটুও করেনি। সে তো ভেবেই নিয়েছিল ওরা দুজন ভীষণ পরিচিত হবে। হতবুদ্ধি অবস্থা তার। মেয়েটির থেকে চোখ সরিয়ে নাওফিলের দিকে তাকালো। নাওফিল তখন এক পলক তার সাথে চোখাচোখি করে ওই মেয়েটিকে কিছু বলার সুযোগ না দিয়েই আবার বলল, অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর আমি আপনাকে কল করে আসতে একেবারে বারণ করে দিয়েছিলাম না। মেয়েটির কান্না পেয়ে গেল খুব নাওফিলের এই রূঢ় আচরণে। সে তো নাওফিলের ড্রিভারের থেকে প্রায়ই খোঁজ নিত ওর। গতকালই জানতে পারল নাওফিল হঠাৎ ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে পড়ে আছে 4 দিন যাবৎ। না থাকতে পেরে তাই আজ চলে এসেছে। প্রায় 7টা মাস সে নাওফিলের খাবার তৈরি করা থেকে জামাকাপড় ধুয়ে দেওয়া সকল কাজ করত। নাওফিলের আম্মা খুশি ওকে ঠিক করে দিয়েছিলেন এখানে তার ছেলের কাজগুলো করে দেবার জন্য। প্রথম মাসগুলো নাওফিল ওর সঙ্গে ঠিকমতো কথা না বললেও শেষ 2 মাস হলো ওকে যেন সহ্যই করতে পারছে না। খুশির কাছেও সেই বিচার পাঠিয়েছে ওকে যেন আসতে বারণ করে দেন তিনি। বেদানর্ত অশ্রুপূর্ণ দৃষ্টিতে একবার দিদিটির দিকে চেয়ে তারপর নাওফিলের দিকে তাকালো। ভেজা গলায় জবাব দিল সে, আমি আপনার জ্বরের খবর শুনে এসেছি স্যার, কিভাবে কি করবেন, কি খাবেন তাই ভেবে। কথা শেষ না হতেই নাওফিল ধমকাল, আপনি বাসায় ঢুকলেন কিভাবে? কে ঢুকতে দিয়েছে? জিজ্ঞেস করেই উচ্চস্বরে ডেকে উঠল রুমানকে, তুষারকে। কারো কোনো সাড়া নেই। ব্যাপারটাতে দিদিটিও ভাবনাতে পড়ল। হঠাৎ করে সবাই উধাও হলো কেন? তখনই মেয়েটি বলল, বসার ঘরে কেউই নেই স্যার। দরজাটা হালকা খোলা ছিল। আর আপনার দাদি আর আম্মা আমার ওপর ভরসা করে আপনাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। তাই আমি নিজ দায়িত্বেই কাজে এসেছি। এবার বিরক্ত হলো নাওফিল বন্ধুদের ওপর। ওদের বলা হয়েছিল দিদিটি আসলে ঘরে পাঠিয়ে ওদের দুজনের জন্য আলাদা জায়গা করে দিতে। তাই বলে সোজা বাসা থেকেই বেরিয়ে যাবে। আর এদের দুজনের মাঝে পড়ে দিদিটির অপ্রতিভ অবস্থা। ওই মেয়েটি দরজা আগলে দাঁড়িয়ে আছে। এদিকে ঘর থেকে চলে যাওয়া উচিত তার, না এভাবেই দাঁড়িয়ে থাকা ভালো তা নিয়ে সংশয় আর বিরক্ততে পড়ে কটির ডানপাশে হাত দিয়ে সে ঘাড়ের পিছে ডলতে থাকল। আপনি আমার ঘরের সার্ভেন্ট, আমার পার্সোনাল সেক্রেটারি না। আর পার্সোনাল সেক্রেটারি হলেও তো আমাকে নিয়ে এতখানি ভাববার রাইট দিতাম না। আমাকে নিয়ে আপনার চিন্তা কেন সেটাই তো বুঝতে পারছি না। লাস্ট 2 মান্থস আপনার ইঙ্গিত আর আচরণ অশোভন, রুচিবিরুদ্ধ লেগেছে। আপনি আমার চাচি আম্মার রিলেটিভস না হলে আম্মা আপনাকে আমার ধারে কাছেও আসতে দিত না। আপনার পেমেন্ট আমি ক্লিয়ার করতে পারবো না। কারণ, আমি আপনাকে আনিনি। আপনি এখান থেকে সোজা গাজীপুর যাবেন আর নয়তো চাচি আম্মাকে কল করে আপনার পেমেন্ট বুঝে নেবেন। স্যার আমার ভুলটা কি ছিল? রুষা না রুনা যেন আপনার নাম। পার্সোনালি আমি অনাত্মীয় মেয়ে বা পুরুষ উভয়ের সাথেই মিশতে আর কথা বলতে চাই না, পছন্দ না আমার। আপনি আমার বাসায় খুব কর্তৃত্ব ফলাতে চান, এমনকি আমার কাছাকাছি ঘেঁষার চেষ্টাও করেন। এর থেকে ক্লিয়ারলি বলা যায় না আপনার ভুল কি? তারপরও না বুঝলে নিজের কাজগুলো বসে বসে নিজে স্মরণ করবেন। আর কোন সাহসে আপনি আমার ঘরের অতিথিকেই আমার সামনে জিজ্ঞেস করে বসেন তাকে এ ঘরে ঢোকার কে পারমিশন দিল? আমি হতবাক আপনার উদ্ধত স্বভাবে। রুনা কান্না গলায় বলল, স্যার আপনি ভুল বুঝছেন। আমিও তো জানি আপনার কোনো মেয়ে বন্ধু নেই, কোনো মেয়েদের সঙ্গে মেলামেশাও আপনার ভালো লাগে না। এসে হঠাৎ করে দরজা খোলা পেলাম, তারপর ঘরের সামনে এসেই দেখলাম উনি আপনার। রুনার কথার মধ্যেই দিদিটি হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলে বসল, আমি এখানে দাঁড়িয়ে প্রচণ্ড বিব্রত আর অপমান বোধ করছি।
আমি বের হতে চাইছি বাসা থেকে। বিব্রত হতেই পারো, কিন্তু অপমানবোধ করছো কেন? স্বভাববশ দিদিটি চেঁচিয়ে উঠতে গিয়েছিল নাওফিলের এমন বোকা প্রশ্নে। কিন্তু চেঁচিয়ে কথা বলা তো নাওফিলের পছন্দ নয়। স্বাভাবিক সুরেই বলল সে, আমি অপমানবোধ করছি, কেন করছি সেটাও ব্যাখ্যা দিয়ে বোঝাব। এই আপনি বাসা থেকে বের হচ্ছেন না কেন এখনো? হঠাৎ চিৎকারে দিদিটি, রুনা দুজনেই চমকে উঠল। দিদিটি তো তাকিয়েই ছিল নাওফিলের দিকে। তার প্রশ্নের পর এমন আচমকা চেঁচিয়ে উঠতে পারে সেই, এটাও আশা ছিল না বলে বেশ চমকেছে। রুনা কান্না করতে করতে বেরিয়ে গেল বাসা থেকে। তারপরই নাওফিল শান্ত গলায় বলল দিদিটিকে, এজন্যই বলেছিলাম দরজাটা বন্ধ করে দিতে। আবার দরজা বন্ধ করার কথা বলেন? দরজা বন্ধ করে কথা বলার মতো সম্পর্ক আমার আর আপনার? দরজা বন্ধ বলতে কি আমি লক করে দেওয়ার কথা বলেছি? বাদ দাও, আর বন্ধ করা লাগছে না। হুপ, সেটাই বলে সে ঘর থেকে বের হতে গেল। নাওফিল তখন এগিয়ে আসতে আসতে জিজ্ঞেস করল, তো চলে যাচ্ছ কেন? ওর দিকে ফিরে দিদিটি এবার ক্রুদ্ধ স্বরে বলল, আমি অপমানবোধ করেছি বললাম না? কিন্তু কেন করলে? ওকে তো অপমান করে দিয়েছি আর কাজ থেকে তো বের করে দিয়েছি অনেক আগেই। অপমানের বদলে অপমান করে দিলেই শোধবোধ হয়ে গেল। আমি অপমানিত হয়েছি সেটা কি ফিরিয়ে নেওয়া আর সম্ভব? ঠোঁট কামড়ে নাওফিল কেমন করে যেন তাকালো এ কথায়। স্পষ্ট বোঝা গেল সে ইতোমধ্যে বিরক্ত হয়ে পড়েছে দিদিটির অযথা কথাবার্তায়। তার মনে হচ্ছে এই মুহূর্তে যতটা পরিণত বোঝায় দিদিটি নিজেকে, ঠিক ততটা পরিণত এখনো নয় সে। কিঞ্চিত হলেও সদ্য কিশোরীদের মতো আবেগ আর অকারণ রাগটা বেশি তার। শোনো শোনো, ও আমাকে সিডিউসড করতে চাইতো। ও আমার সব কাজ করলেও কখনো আমার বেডরুমে ঢোকার পারমিশন পায়নি। আমার ঘর আমি নিজে ক্লিন করি। আমার জামাকাপড় ওয়াশের প্রয়োজন হলে সেটা আমি বের করে বসার ঘরের সোফায় রেখে আসি। সেখানে তোমাকে আমার ঘরে দেখে, তাও আবার তোমার সামনে দাঁড়িয়ে আমি শার্ট পরছি, ও সহ্য করতে পারেনি। ওর জায়গায় আমার পরিবারের কেউ হলেও কখনো এভাবে তোমার সাথে কথা বলতো না। বুঝতে পারছো কি বোঝাচ্ছি? সোজা কথা হলো ও আপনার বউ হতে চায়। হু হু, সরাসরি বললে মনোবাসনা ওর এমনই। কিন্তু ওরা গেল কই সব? কোনো সাড়া নেই কারো। দরজার কাছ থেকে সরে এসে নাওফিল লম্বা ওয়াল শোকেসের সাথে লাগোয়া আয়নার সামনে দাঁড়ালো। জ্বরে শুকিয়ে যাওয়া মুখটা এপাশ ওপাশ ঘুরিয়ে দেখতে দেখতে বলল, আমাদের প্রাইভেট স্পেস দিয়ে গেছে। কি জন্য? এবার চেঁচিয়েই বলল দিদিটি। নাওফিল এতে আগের দিনের মতোই কপাল কুঁচকে রাগ চোখে তাকালো। দিদিটি তা পরোয়া করল না, জিজ্ঞেস করল, প্ল্যানিং এটা আপনাদের? না। এই, আমি তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে কোনো একটা এক্সকিউজ দেখাতে পারতাম না এ নিয়ে? সরাসরি বলে দিয়েছি, কোনো লুকোচুরি করিনি। ভালোভাবে কিছু ভাবতে পারো না? তুমি 3 মাস সময় পেয়েছো আমাকে চেনার জন্য, বোঝার জন্য। তো সেটা হবে কিভাবে যদি আমার আশেপাশে না থাকো? আমার বাইরে পথে ঘাটে, পার্কে, রেস্টুরেন্টে বসে সময় দেবার ইচ্ছে নেই। আমার আশেপাশে থাকতে হলে আমার বাসা নয়তো ঐশী আর রুমানের বাসাতেই আসতে হবে তোমাকে। তোমার বাসায় যাবার তো আর সুযোগ নেই। এবং গুরুত্বপূর্ণ কথা হলো ফাঁকা বাসায় তোমাকে আসতে বলিনি। যখন আসবে তখন এসে সবাইকেই পাবে। এখন ফাঁকাই তো আপনার বাসা। বাকিরা কই? ওরা বেশি বুঝে ঘরের বদলে বাসা ফাঁকা করে ফেলেছে। এটা আমার দোষ না। কল করলেই চলে আসবে, এত হাইপার হওয়ার কি আছে? হ্যাঁ, একা পেয়ে বিয়ে করে ফেলছি না কি তোমাকে? শেষ কথাগুলো নাওফিল নিজেই অস্বাভাবিক সুরে বলল। আশ্চর্য হয়ে দাঁড়িয়েই রইল দিদিটি। নাওফিলও ইচ্ছে করে বসতে বলল না ওকে। আয়নার সামনে দাঁড়ালে নিজেকে দেখতে দেখতে সময়ের পর সময় পার করে দেওয়া ওর ছোটবেলার অভ্যাস। আপাতত আয়নার সামনে দাঁড়িয়ে থেকে দিদিটিকে বিরক্ত করে তোলাই ওর এখনের উদ্দেশ্য। কিন্তু দিদিটি বিরক্ত হলো কি হলো না তা ঠিক বোঝা গেল না। সে ফোনটা চাপতে চাপতে ঘর থেকে বেরিয়ে বসার ঘরটাই চলে এল, তন্নিকেও কল করলো আর ওদের সবাইকে জলদি আসতে বলল। তোমার আম্মু আর ছোট বোনটা কেমন আছে? পেছনে তাকালো দিদিটি। নাওফিল প্রশ্নটা করতে করতে ওর সামনের সোফাটায় এসে বসল। আলহামদুলিল্লাহ, ভালো রেখেছেন আল্লাহ। আপনার বাসার সবাই কেমন আছে? আম্মা একটু অসুস্থ থাকেন ইদানিং। কথাটা বলে সে দিদিটির দিকে পরিপূর্ণ দৃষ্টি মেলে সোফায় গা এলিয়ে বসল।
ওহ, তো আপনার তাহলে তো ওখানেই থাকা উচিত এখন, নিজের বাড়িতে না থেকে একা থাকেন কেন? এটাও তো আমার বাসায়। হ্যাঁ, সেটা জানি। আমি বলছি পরিবারের সাথে থাকেন না কেন? সোজা কথায় বলতে গেলে পরিবারের সাথে থাকতে মন চায় না। এ কথার পিঠে কথা বলতে গিয়ে দিদিটি খেয়াল করল নাওফিল তার দিকে সরাসরি বদ্ধদৃষ্টি মেলে প্রশ্নের জবাব দিচ্ছে। আশেপাশেও একবারের জন্য দৃষ্টি ফেরাচ্ছে না। এবং হঠাৎ করে তার কণ্ঠস্বরও গম্ভীর হয়ে গেছে। আগে কখনো নাওফিলের দ্বিধাহীন নিবন্ধ চাউনি দেখেনি তার প্রতি। সেদিনও এ কারণেই নিজের কাছে, বান্ধবীদের কাছে কত অভিযোগ করল সে। খারাপও লেগেছিল তার। কিন্তু নিজের কাছে নিজে স্বীকার করতে সে নারাজ। সে চায় নাওফিলের মুগ্ধ চাহনি সব সময় তাকেই দেখুক। কিন্তু এই মুহূর্তে ওর এমন নিবিষ্ট চাউনির সম্মুখে বসে সে ওর চোখে চোখ রাখতে পারছে না, কি যেন বলতে চেয়েছিল সেটাও হারিয়ে ফেলল। তাই মৌনালম্বন করল। ভাবল এতে নাওফিলই কোনো প্রসঙ্গ তুলবে হয়তো। কয়েক পল কেটে গিয়ে মুহূর্ত ক্ষণ পার হলেও নাওফিল কোনো কথা বলবে কি না সন্দেহ। এমনভাবে তাকিয়ে দেখার মানে কি? ফাজিল ছেলেটা কি দেখছে কে জানে? নাকি আবার তাকে ভয় দেখানোর কোনো বদ মতলব করছে? হঠাৎ করেই দিদিটির মধ্যে ভীষণ জোরতা ঢুকে পড়ল। ভয় করছে না ঠিক, আবার করছেও বলা যায়। যাকে বিয়ে করবে তাকে মাত্র একবার পরখ করে দেখলে কি হয়? সুযোগ এবং সময় যেহেতু পেয়েছেই আবার কাছ থেকে দেখার জন্য, তাই নাওফিল দিদিটির বিব্রত ও লজ্জিত মুখটা দেখেও সে বিকারহীন। মাঝারি স্বাস্থ্যের এই সুশ্রীকে দেখার সময়ই তার মধ্যে কেন যেন বেহায়াপনা চলে আসে। এ সময় তাকে ঢ্যামনা ইতর বললেও বোধ হয় তার গায়ে লাগবে না। এ সময়টার মাঝে দিদিটির অনেক কিছুই সে খেয়াল করেছে। বিব্রত অবস্থায় পড়লে দিদিটি যে বারবার জিহ্বার ডগায় ঠোঁট ভেজায় তা বেশ লাগছে ওর। এমনকি দিদিটির বারবার গায়ের ওড়না ঠিকঠাক করার পিছে লেগে পড়ার কাজটা দেখে অনিচ্ছা সত্ত্বেও ওর নজর দিদিটির বুকের ওপর গিয়েই পড়তে থাকলো। দিদিটি কি খেয়াল করেছে? শুকনো কাশি দিয়ে উঠে নাওফিলকে সে জিজ্ঞেস করল, কথা না বলে দেখছেন কি এভাবে? তোমাকেই দেখছি, পুরোটা। পুরোটা কি? যেন আঁতকে উঠল সে। প্রশ্নটায় নাওফিলের সোজাসাপটা জবাব দিতে ইচ্ছে করছিল যে, সে কি কি দেখছে। কিন্তু তার ফল যে তার জন্যই ভালো হবে না। তোমার খোলা চুল দেখা হয়নি এখন অবধি। বিয়ের পর দেখে নিয়েন। দিদিটির এ কথা অন্যমনস্ক হয়ে বলা না হলেও সুরটা অমনি ছিল। বলার পর নিজের কানে যখন পৌঁছল কথাটা তখন দিদিটি প্রায় চরম লজ্জার শিকার। বাঁকা চোখে নাওফিলকে দেখল, ইতোমধ্যে সেই সৎ হাসছে। আমি বলতে চেয়েছি বিয়ে যদি হয় তো তখনই দেখতে পাবেন। আচ্ছা। স্মিতহাস্য চেহারাতেই বলল নাওফিল। দিদিটি কণ্ঠে কপট বিরক্ত ঢেলে জিজ্ঞেস করল, আর আপনি আশেপাশে তাকাচ্ছেন না কেন? আশেপাশে চোখ বুলিয়ে নাওফিল জবাব দিল, আশেপাশে দেখার মতো তো কিছু নেই। তাই বলে একভাবে আমার দিকে অমন করে তাকিয়ে থাকবেন নাকি? তাকিয়ে থাকলে তাই কি? বিয়ে হয়ে যাচ্ছে নাকি এতে? তুমিও দেখো। তোমার দেখার নেই আমাকে? ঠোঁটটা আবার ভিজিয়ে নিয়ে দিদিটি সত্যি সত্যিই নাওফিলের মতো করেই তাকিয়ে থাকলো ওর দিকে। আর তখনই সে আশ্চর্যান্বিত হলো। হায় হায়! এ ছেলের গোঁফ দাড়ি কই? আপনি কি পিওর ক্লিন শেভ দেন? অবাক কণ্ঠে শুধাল দিদিটি। তা শুনে নাওফিলের দৃষ্টিতে এতক্ষণে একটু বদল ঘটল। হালকা ভ্রু নাচিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, পিওর ক্লিন শেভ কি? আপনার না গোঁফ আর দাড়ি ছিল? কবে দেখলে? আমার 28 বছর বয়সের সব থেকে বড় আফসোস বাকিদের মতো আমার দাড়ি ঘন সুন্দর হয় না। খুবই কম, যেটা না হওয়ার মতোই গোঁফ তো হয়। কিন্তু গোঁফটা রাখি না। শেভ করার সময় একটা টান দিই সুবজ ভাবটা রাখার জন্য। মুখেও এক টানি দিই। কিন্তু ঘন ঘন। পাতলা দাড়ি যাতে দ্রুত ঘন হয়। বাস্তবে যে নাওফিলের তার কল্পনার মতো সদ্য সুন্দর চাপদাড়ি নেই তা দিদিটি এতদিন খেয়ালই করেনি। ওই কল্পনার নাওফিলকে দেখতে অবশ্য আরও বেশি দাম্ভিক আর গম্ভীর লাগে। কিন্তু বাস্তবের নাওফিল সুন্দর হলেও তার কল্পনার মতো নয় বলে হঠাৎই মনটা খারাপ হয়ে গেল ওর। আচ্ছা, ওই নাওফিলের মতো কি তার বাস্তব নাওফিলের চাউনি ধূর্ত ইগলের মতো? আর ধূসর চোখজোড়া কি জ্যোৎস্নার আলোতে জ্বলজ্বল করবে? চুলগুলোও তো কত ঘন ছিল, তাতে কপালের কতখানি ঢেকে থাকত। এগুলো ভেবেই আবার চোখ তুলে তাকালো দিদিটি নাওফিলের দিকে।
নাওফিলও তখনও চেয়ে আছে তার দিকে গাঢ় দৃষ্টি মেলে, যেন খুঁটে খুঁটে দিধিতির চোখ, নাক, ঠোঁট দেখছে সে। দিধিতিও সূক্ষ্ম চাউনিতে দেখতে দেখতে নাওফিলের ইগলের মতো তীক্ষ্ণ চাউনি আবিষ্কার করল। লম্বা মুখটায় চোয়াল দুটো একটু চাপানো আর ধারালো যেন ওর। সেই জায়গাটুকুতে তার কল্পনায় দেখা দাড়ি নেই ঠিকই, কিন্তু তার ভাষ্যমতে পিওর ক্লিন শেভ নয়। বেচারা নাওফিল দাড়ি রাখার খুব চেষ্টা করে, তার জন্য দিধিতির হঠাৎ হাসি পেয়ে গেল। তবে হাসল না। কল্পনাতে দেখা ঘন চুলে কপালের খানিকটা ঢেকে কপালটা ছোট আছে নাওফিলের, আর চোখের মনি কি ধূসর বর্ণের, বোঝা যাচ্ছে না এত দূরে বসে। তবে সরু নাক, চিকন ছোট ঠোঁট সবই ঠিক আছে। শুধু সুন্দর দাড়িটুকু থাকলেই একেবারে তার কল্পনাতে সাজানো পোল্যান্ডের নায়কের মতোই হয়ে যেত। আজকে থেকে সে না হয় আল্লাহর কাছে বেচারা নাওফিলের জন্য দাড়ি চেয়ে প্রার্থনা করবে। এমনটা ভেবে এবার সে হেসেই ফেলল মুখে হাত দিয়ে। নিঃশব্দতার মাঝে হঠাৎ এমন হেসে ওঠায় নাওফিলের স্থির দৃষ্টির চাউনিতে ব্যাঘাত ঘটল। হাসছ কেন? হাসিতে কোনোরকমে বাধা দিয়ে দিধিতি জবাব দিল, আপনার মতো সুপুরুষের মাঝে একটা বিশেষ কমতির জন্য আমারও আফসোস হচ্ছে ভীষণ। আফসোস হচ্ছে না। তোমার খুব মজা লাগছে তা বোঝাই যাচ্ছে। না সত্যি, আমারও আফসোস হচ্ছে। হাসলাম তো আমার নিজের ভাবনার জন্য। কি ভাবনা? বলা যাবে না। যদি কোনোদিন আমার কল্পনার মতো আপনার সুন্দর চাপদারি গজায় সেদিন বলবো। তোমার কল্পনার মতো। দিধিতি থমকাল এবার। ইস, বেশি ঠাট্টা করতে গিয়ে কি একটা ভুল করে বসল। লজ্জায় নাওফিলের মতো সেও ঠোঁট কামড়ে ধরল, চোখ মুখের অভিব্যক্তি সর্বনাশ সর্বনাশ। নাওফিল এবার ওকে নকল করেই ঠোঁট কামড়ে মিটিমিটি হাসতে থাকল। এ কথার সুর বদলানোর জন্য আর কোনো ছুতা মাথায় আসছে না দিদিতির। আর চোখে তাকিয়ে স্পষ্ট দেখল, নাওফিলের মিটিমিটি হাসির সঙ্গে তার চোখের নিবন্ধ চাউনিতে দুষ্টুমি খেলা করছে। চকিতে উঠে দাঁড়ালো সে, কপট গম্ভীরস্বরে বলল, ওরা আসছে না কেন? দুপুরের খাবারের দাওয়াত দিয়ে ঐশী খেতে দিতে ভুলে গেল নাকি? নাওফিলও উঠে পড়ল, নজর ঝুঁকিয়ে হাসতে হাসতে ওর কাছে এগিয়ে এল। দিদিতির খো কাছে আসার ইচ্ছা হলো ওর। পুরোপুরি নিশ্চিত সে, ভালোবাসাটা হয়ে গেছে দিদিতির। আর তার বিশ্বাস, আকস্মিকভাবে তার ঠোঁটের প্রগাঢ় স্পর্শে ওর ঠোঁট দুটো আঁকড়ে ধরলেও তাকে বিয়ে করার সিদ্ধান্ত থেকে পিছোপা হবে না আর দিদিতি। কিন্তু এখন এই ইচ্ছেটা দাবিয়ে রাখার জন্য, প্রশ্রয় দেওয়ার জন্য নয়। তবে হৃদয়ের অন্তপুরে ইচ্ছেটা জমিয়ে রাখল সে। মুখোমুখি এসে দাঁড়াতেই দিদিতি লজ্জা আর বিহ্বল নজর মেলল নাওফিলের চোখে। তার এই সমাচ্ছন্ন দৃষ্টির কাছে নাওফিলের সম্মোহনী ক্ষমতার চোখ দুটো অসংযত হয়ে ওর ঠোঁট দুটোতে গিয়েই আটকাল। দ্বিধাহীনভাবে খুব কাছে এল দিদিতির। তা দেখে কোমল, অনুচ্চস্বরে দিদিতি জিজ্ঞেস করল, এত কাছে এলেন কেন? নাওফিলের জবাব পেল না। কয়েক পল যেতে নাওফিলের নজর খেয়াল করে সে আবার প্রশ্ন ছুড়ল, আমার ঠোঁটের দিকে চেয়ে আছেন কেন? প্রশ্নটা কানে বাজতে নাওফিল তাকালো একবার দিদিতির চোখে, আবার দৃষ্টি নিবন্ধ করল ওর ঠোঁটে। ঠোঁটের ওপর আরেকটু ঝুঁকে এসে চাপা স্বরে জবাব দিল, এখানটাতে আমার ঠোঁটজোড়া কথা বলতে চায়। ঠোঁট দুটো চেপে ধরে চোখ দুটোও বন্ধ করে ফেলল দিদিতি। সারা শরীরে তার কাটা দাঁড়িয়ে গেছে। তা খেয়াল করল নাওফিল ওর গালের পাশটায় তাকিয়ে। কানে কানে বলল তখন ওকে, আমার থেকেও আবেগানুভূতি তোমার বেশি দেখছি। মাথাটা দুবার ঝাঁকি দিয়ে দিদিতি লম্বা একটা শ্বাস টেনে নিল। ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল নাওফিলকে, আমার আবেগানুভূতি আপনার থেকে বেশি না আপনারই বেশি? একটু আগে কি বলছিলেন আপনি? একটু কাব্যিক স্টাইলে চুমু খাওয়ার কথা বলেছিলাম আর কি। তাতেই তো তোমার গায়ে কাটা দাঁড়িয়ে গেছে। আর এরকমটা তো আবেগানুভূতি বেশি যাদের তাদের হয়, তাই না কি? এমনভাবে কাছে এসে স্লো ভয়েজে চুমু খাওয়ার কথা বলবেন আর আমি তাতে শোকড হব না? জীবনে কোনোদিন আমার এত কাছে কোনো ছেলে আসেনি, আর এমন কথা তো উপন্যাসে পড়া ছাড়া নিজের ক্ষেত্রে শুনিনি। আর সেটাও যদি হয় আপনার মতো ডেঞ্জারাস হ্যান্ডসাম ম্যান, তো আমার অনুভূতি না থাকলেও তো জেগে উঠবেই। দেখে মনেই হয় না এমন রোম্যান্টিকতাও জানেন আপনি। নাওফিল মিটিমিটি হাসল কিছুক্ষণ। দেখে মনে হয় না? না, এটা আসলেও আমার সাথে যায় না। কারণ আমি তো সত্যিই এমন না। তোমাকে নাকি ভয় ডর দেখিয়ে তোমার প্রেমে পড়ার পথ বন্ধ করে দিয়েছি।
তাই গতকাল ওরা আমাকে টিপস দিল একটু রোমান্টিক হিরোদের মতো করে তোমার সাথে কথাবার্তা বলার। তাতে নাকি তুমি ইমপ্রেস হয়ে যাবে। বাই ওয়ে অফ হয়েও গেলে। হয়ে গিয়েছিলে না বলো। অস্বীকার করবে না কিন্তু। অপ্রতিভ গলায় বলে উঠল দিদিটি, আরে হব না। বললামই তো, এমনটা ফার্স্ট টাইম হয়েছে আমার সঙ্গে। তাই বলে পুরোপুরি হইনি, একটু হয়েছিলাম। হতাশাগ্রস্তের মতো মাথা এপাশ ওপাশ দোলাতে দোলাতে নাওফিল সোফাতে গিয়ে বসল। এই কারণেই প্রেমের বিয়েগুলো টিকতে চায় না। তুমি কি ধরতে পেরেছিলে শুরুতে এটা আমার নাটকীয় রূপ? পারোনি, অবশ্য তোমার খুব ভালো লেগেছিল আমি সেটা বুঝতে পেরেছি। কিন্তু দিদি, এটা আমি নই। আমি এমন রোমাঞ্চকর কথাবার্তা অহরহ বলতে জানি না, ইনফ্যাক্ট জানি না। এগুলো আমার প্র্যাকটিসের একটা নমুনা। প্রেমের সময় তাহলে ছেলে মেয়েরা একে অপরের সাথে এমন নাটকীয় কিংবা আবেগজড়িত রোমাঞ্চকর প্রেম আলাপ করে। আর বিয়ের পর যখন দুজন দুজনকে আসল ব্যক্তিত্বে আবিষ্কার করে তখন একে অপরকে ব্লেম দেয়, তুমি বদলে গেছো, তুমি আর আগের মতো আমাকে ভালোবাসো না। আরও অনেক রকম ব্লেম, যেটা দুজনের বেলাতেই অযৌক্তিক। আসল কথা তো এটাই, প্রেমের সময় কেউ কারো সঠিক রূপটাকে চেনেনি। দুজনই দুজনকে তখন শুধু ইমপ্রেস করতে ব্যস্ত, আর বিয়ের পর ইমপ্রেস করার প্রয়োজন নেই। তখনই শুরু হয়ে যায় দুজনকে নিয়ে নানা অভিযোগ, ধীরে ধীরে সম্পর্কের সমাপ্তি। কিন্তু তুমি ভাবো দিদি, যদি ওই দুজন এক অপরের আসল ব্যক্তিত্বকেই শুরু থেকে জানাতো, চেনা, তাহলে কি বিয়ের পর তাদের দুজনের মাঝে কোনো অভিযোগ করার সুযোগ থাকতো? প্রেমের সময় একরকম আর বিয়ের পর আরেক রকম। আমরা নিজেদের পরিবর্তন হওয়াটা যতটা সহজে মেনে নিতে পারি, কাছের মানুষের পরিবর্তন ততটাই কঠিন মেনে নেওয়া আমাদের জন্য। এটা আমাদের সহজাত দোষ। আমার বন্ধুদের কথা মতো আমি চাইলেই তোমাকে এইভাবে ইমপ্রেস করে আমার প্রতি তোমার প্রেমের অনুভূতি জাগাতে পারি। কিন্তু আমি তো তোমার সাথে সারা জীবন শুধু প্রেমই করব না। আমার ফোকাস তো আমাদের বিয়ের পরের জীবনটা, যেখানে এমন কোনো সুযোগ না থাকে যার ফলে আমাদের সম্পর্ক কঠিন হয়ে যেতে পারে। আমি আমার সমস্ত খারাপ দিকটা নিজে থেকে তোমার কাছে তুলে ধরব। আর আমার ভালো দিকটা তোমাকে খুঁজে নিতে হবে। এরপরই তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারবে আমাকে নিয়ে। আমি সেই সুযোগ তোমাকে দিয়েছি। অলমোস্ট আমার সব থেকে ভয়ঙ্কর খারাপ দিকটা তোমাকে শুরুতেই দেখিয়ে দিয়েছি। অন্যান্য বাজে দিকগুলোও দেখতে পাবে। আমি চাই না আমার আসল আমিকে খোলসে ঢুকিয়ে রেখে বাইরের মিথ্যা আবরণে তোমাকে ফাঁসাতে। তুমি হয়তো বুঝে গেছো, আমার জীবনে কোনো বিশেষ একটি গোপন উদ্দেশ্য আছে। শেষবারের মতো তোমাকে বলছি দিদি, তোমাকে ভালোবাসার থেকেও একজন শুভাকাঙ্ক্ষী ও সহযোগী হিসেবে বেশি প্রয়োজন আমার। তাই যতটা সম্ভব চেষ্টা করো, আমার খারাপ ভালো উভয় মিলিয়ে আমাকে বিচার করার। শুধু খারাপটা বিবেচনা করে সিদ্ধান্ত নিও না। আমি প্রয়োজনে তোমার আর তোমার পরিবারের একটা সুনিশ্চিত ভবিষ্যতের অঙ্গীকার দেব লিখিতভাবে। আমার জন্য তোমার কোনো ক্ষতি হবে না তার নিশ্চয়তাও আমি তোমাকে দেব। যেভাবে চাও সেভাবেই দেব। আমার নামের অর্ধেক প্রপার্টি তোমার নামে করে দিয়ে প্রয়োজনে আমার অঙ্গীকার রাখব। মনোযোগী শ্রোতার মতোই দিদিটি নাওফিলের প্রতিটা বাক্য শ্রবণ করল। কথাগুলো বলার সময় নাওফিলের একটু আগের দুষ্টু দুষ্টু হাস্যোজ্জ্বল অভিব্যক্তিটা হারিয়ে গেল কোথাও। খুব অসহায়ত্ব ফুটে উঠল ওর চেহারায়, কিন্তু নাওফিলের মতো ছেলেরও অসহায়ত্ব থাকতে পারে এ যেন বিশ্বাসই হচ্ছে না দিদিটির। কি নেই ওর জীবনে? তবুও কোনো এক শূন্যতা অনুভব করছে দিদিটি ওর চোখে। দৃষ্টি ঝুঁকিয়ে আছে নাওফিল, দিদিটি না চাইতেও তাকে প্রশ্নবিদ্ধ করল, কি এমন উদ্দেশ্য আপনার জীবনে? স্বাভাবিকভাবে জবাব দিল নাওফিল, জানতে পারবে, যদি সুযোগ পাই তোমাকে আমার জীবনে আনার। তুমি বরং স্বপ্নে এসো গহীন নিদের রাতে। বাস্তবেতে তোমায় আমায় মানায় না একসাথে। তুমি বরং উপমা হও আমার গানের মাঝে। তোমায় ভেবে কথার মালা গাঁথব সকাল সাজে। কি আশ্চর্য! ফোন মানুষের পার্সোনাল স্পেস। আপনি সেটাই বিনা অনুমতিতে নিয়ে ঘাটাঘাটি করছেন। কবিতাটা ঠিক আবৃত্তি করছিল না নাওফিল। আবৃত্তি করতে জানেই না সে। নাওফিলের অ্যাপার্টমেন্টের ছাদে এসে আড্ডা দিচ্ছিল দিদিটি ওর বান্ধবীদের সঙ্গে। হঠাৎ তার মাঝে একটু প্রয়োজনে নিচে যায় সে। আর তখনই রুমান, নাওফিল, সবুজ আর রাতুল ছাদে এসে পৌঁছে।
সবার সাথে কথার ফাঁকে দিদিতির ফোনটা টেবিলের ওপর দেখতে পেয়ে নাওফিল কৌতূহলবশত হাতে নিয়েছিল। ভেবেছিল লক থাকবে ফোন অবশ্যই। কিন্তু সে ভাবনা ভুল হলো তার। আর এই সুযোগে ফোনের মেসেজ বক্স থেকে শুরু করে যাবতীয় কথা বলার মতো জায়গাগুলো দেখতে থাকে। শেষে পৌঁছে যায় নোটপ্যাডে, যেখানে শুরুতেই এই কবিতাটা পেয়ে যায় সে। প্রথম লাইনটা ভালো লেগে যায় বলে পরের লাইন দুটো জোরে আওয়াজেই পড়তে আরম্ভ করেছিল। এর মাঝেই দিদিতি এসে হাজির। কার্নিশ হেসে একা একাই দাঁড়িয়ে ছিল নাওফিল, বাকিরা খানিকটা দূরেই। সেদিন ঐশীদের সঙ্গে দুপুরের আড্ডা শেষ করে ফিরে যাওয়ার পর 12 দিন যাবৎ দিদিতির সঙ্গে যোগাযোগ আর দেখা কোনোটাই ছিল না নাওফিলের। পুরোপুরি যোগাযোগ ছিল না বললে ভুল হবে। দিদিতি ফোন কলে বা অনলাইনে আলাপ জমাতে চেয়েছে নাওফিলের সাথে অনেকবার, কিন্তু নাওফিলের থেকে কোনো আগ্রহ বা সাড়া পায়নি সে। এ অবশ্যই রেগে যাবার মতো। আরে তাকে চিনবার জন্য, জানবার জন্য হলেও তো দুজনের সঙ্গে দুজনের কথা বলা জরুরি। সেখানে নাওফিল তাকে এড়িয়ে যায়। অথচ সেই বলে তাকে যেন যাচাই করে সঠিক সিদ্ধান্তটা নেয়। কিন্তু যাচাই করার সুযোগ দিচ্ছে কই ছেলে? এমন এড়িয়ে যাবার মানে কি? রাগ তো চূড়ান্ত পর্যায়ে ছিলই দিদিতির। সেই সাথে নাওফিলের জন্য আকর্ষণ, তাকে জানবার জন্য কৌতূহল, তার প্রতি জেগে ওঠা অবাধ্য অরুণচণ্ডী যৎসব আবেগজড়িত প্রেমটাও রীতিমতো তাড়িয়ে বেড়াচ্ছিল তাকে। আর তাই রাগ প্রেম সবটা নিয়ে ঐশীকে জানিয়ে তার বাসায় চলে আসে বিকালে, নাওফিলকে পাওয়া যায় কি না সেই আশায়। 4 বান্ধবী মিলেই বিকালটা আড্ডা দিয়ে কাটিয়েছে ওরা। রুমান ডিউটির ফাঁকে সন্ধ্যায় বাসায় আসে। দিদিতির আকস্মিক আগমনে কিঞ্চিত অবাক হওয়ার কথা থাকলেও সে কিন্তু অবাক হয়নি। তার বিশ্বাসটা ছিলই তো এমন, নাওফিল পাগল হবে না দিদিতির জন্য। দিদিতিই বাজেভাবে হারিয়ে যাবে নাওফিলের মধ্যে। নাওফিলকে খবরটা জানাতে খুব বেশি দেরি করেনি সে। বাইরে সবুজ আর রাতুলের সঙ্গে ছিল নাওফিল। দিদিতির আগমনের খবরটা জেনে ওদেরকে নিয়ে দ্রুতই চলে আসে ফ্ল্যাটে। সবুজ আর রাতুল আবার তন্নিকে দেখে শিহাবকে চলে আসতে বলে। তামান্না ঐশীর বাসায় আসার কথা জানিয়েছে আগেই তুষারকে। কিন্তু তুষার ব্যস্ত থাকায় বলেছে, সন্ধ্যার পর অবধি থাকলে হয়তোবা দেখা হতে পারে তাদের। কারণ নাওফিল অসুস্থ হবার পর আপাতত তুষার নাওফিলের সঙ্গেই থাকে ওর ফ্ল্যাটে। দিদিতির প্রশ্নটাই যুক্তি থাকলেও খুব বাজে লেগেছে নাওফিলের। উপযুক্ত কি উত্তরই বা দেওয়া যায় এর বিপরীতে? তাই প্রশ্নটা এড়িয়ে যায়, উল্টে জিজ্ঞেস করে, কবিতাটা কার লেখা? তোমার? কবির নাম তো লেখায় আছে নিচে। রূপক চৌধুরী। নিচে অবধি যেতে দিলে কই? কবিতাটা সুন্দর। কিন্তু তুমি তো বোধ হয় এমন কাউকে চাও না, যাকে এ জীবনে পাওয়া কখনোই হবে না। আপনি কি করে জানলেন? অবশ্যই থাকতে পারে। ছুরির ফলার মতো কথাটা ধারালো আর তীক্ষ্ণ না হলেও নাওফিলকে নিরুদ্বেগ থাকতে দিল না। এমন কে আছে? কাকে স্বপ্নে পেয়েই সন্তুষ্ট তুমি? দিদিতি খেয়াল করল নাওফিলের চাপানো, ধারালো চোয়াল দুটো শক্ত হয়ে উঠেছে। কণ্ঠেও চোরা অস্থিরতা। তা দেখে স্বীকার্য ভালো লাগা ভেসে উঠল ওর চোখের হাসিতে। একজন ভিনদেশী, কল্পনাতেই যার অস্তিত্ব আজীবন। এমন কথায় নাওফিলের অভিব্যক্তি কেমন হতে পারে তা দেখবার জন্য উৎসুক দৃষ্টি নিক্ষেপ করল দিদিতি ওর দিকে। নাওফিল ভ্রু কুঁচকাল। কার্নিশের সঙ্গে হেলে দাঁড়িয়ে খানিকক্ষণ ওভাবেই চেয়ে থাকল দিদিতির দিকে। ফোনটা ওর হাতে তুলে দিয়ে প্রসঙ্গটা এড়িয়ে জিজ্ঞেস করল হঠাৎ মোলায়েম স্বরে, কেমন আছো দিদি? এবার খুব অভিমান জড়িয়ে ধরল দিদিতিকে। কিন্তু তাদের দুজনের সম্পর্কে এখন অবধি এমন কোনো শক্ত ভিত জন্মায়নি যার কারণে নাওফিলের প্রতি তার অভিমান করার অধিকার আছে। তবুও হচ্ছে খুব। এই যুবকটি একদমই আপন নয় ওর, হবে কি না ভবিষ্যতে তাও অজানা। এরপরও অভিমান, এরপরও আপন কেউ অনুভব করেই। অথচ অদ্ভুত হলো, এমনটা সে অনুভব করতে চায়নি। সেদিনের মতোই আজও নাওফিল দ্বিধাহীন, বেহা নজরে চেয়ে দেখছে দিদিতিকে। এক একটা সময়ে দিদিতির এক এক রকম চেহারার অভিব্যক্তি আবিষ্কার করার ঝোঁক জন্মেছে ওর মধ্যে। কখনো ভীত চেহারা, কখনো আত্মসম্মানে আঘাত লেগে হঠাৎ কঠোর হয়ে যাওয়া, আর সেদিনে আবিষ্কার করা লজ্জরুণ হওয়া মুখটা। এই মুহূর্তে দিদিতির অভিমানে আহ্লাদিত শক্ত মুখটাও আবিষ্কার করে ফেলল সে। বারবার কথা বলতে চেয়েও যখন দিদিতিকে সে এড়িয়ে গেছে, তখন কি সে টের পায়নি মেয়েটার আত্মসম্মানে লাগবে এতে?
আর তারপর সে সাংঘাতিক রেগেও যাবে। ঠিকই টের পেয়েছে। কিন্তু সেও যে পরীক্ষা করে নিচ্ছে দিদিটির ধৈর্য। অবশ্যই ভালো রেখেছেন আল্লাহ পাক। তো আপনার শরীরের কি অবস্থা? তুমি দেখতে পাচ্ছ না। চকিতে প্রশ্ন ছুড়ল নাওফিল। দিদিটি এসেই লক্ষ্য করেছে 1 সপ্তাহের জ্বরে পড়ে অনেকটা শুকিয়ে গেছে নাওফিল। সৌন্দর্যের উজ্জ্বলতা কমেনি ঠিকই, কিন্তু তবুও মলিন লাগছে মুখটা। একটু নরম হলো মনটা ওর। ভাইরাস জ্বর থেকে সেরে ওঠার পরও শরীরের দুর্বলতা কাটতেও সময় লাগে, মুখে রুচি ফিরে আসতেও বোধ হয় সময় লাগে। যার জন্য স্বাস্থ্যের অবনতি ঘটেছে এই কদিনেই। খাওয়া দাওয়া কি ঠিক মতো করছেন? হ্যাঁ, ঐশী আর রুমান আসার পর খাওয়ার সমস্যা হচ্ছে না অবশ্য। তবে নিজের রান্নাবান্নার জন্য একজন লোক নিয়োগ দেব খুব দ্রুতই। এভাবে ওদের ওপর আমার দায়িত্ব চাপিয়ে রাখতে ভালো লাগছে না। বাসায় কাউকে জানাননি? আমি না জানালেও জেনে যান তারা। দুদিন গিয়েছিলাম বাসায়। বাসায় গিয়েও থাকি না, আবার রুনা মেয়েটাকেও তাড়িয়ে দিয়েছি। তাই দাদি বিয়ে করিয়ে বউ ঘরে এনে দেওয়ার জন্য মেয়ে দেখতে শুরু করেছেন। কি? চমকে উঠল দিদিটি। নাওফিল হাসি হাসি মুখটাই স্বাভাবিকতা এনে বলল, আর বলো না। রাগ করে কথা বলছে না আমার সাথে। মেয়ে দেখতে যেতে চেয়েছিল সেদিন। যাইনি বলে মেরেছেও পর্যন্ত আমাকে। আপনি না সেদিন বললেন আপনার মামা মামি আমার কথা জানিয়েছেন আপনার বাবা মাকে? হ্যাঁ, জানিয়েছে তো। তাহলে আপনার পছন্দ রেখে আবার অন্য মেয়ে দেখতে যেতে চান কেন? চাপা রাগটা ক্রমশ বেড়েই চলেছে দিদিটির। আমাকেও তো বলেছে তোমাকে নিয়ে যাওয়ার কথা। কিন্তু যখন জানলো তুমি আমাকে বিয়ে করা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছো, 3 মাস সময় চেয়েছো, তারপরই দাদি রেগে যান খুব। আমাকে নিয়ে তাদের খুব অহংকার আছে কিনা, তাই এমন কথাটা মানতে পারেননি ওনারা। আচ্ছা, তো আমি কেন সিদ্ধান্তহীনতায় ভুগছিলাম সেটা তো আর ওনারা জানেন না নিশ্চয়ই। নাওফিল উত্তরে মাথা দুলিয়ে না জানালো শুধু। দিদিটির আগের মাথায় বলেই ফেলল, হাই সোসাইটির মানুষদের অহংকার তো বেশি থাকবেই। এজন্যই তো শুরু থেকে পালিয়ে বেড়াচ্ছি আপনার থেকে, আমাকে পাওয়া আপনার একটা জিদ, বুঝলেন? না করেছি তো, এটা আবার আপনার অহংয়ে নাড়া দিয়েছে। তাই এভাবে পিছে পড়ে আছেন আমার। আসলে কোনো ভালো টালোবাসা, প্রয়োজনবোধ বলে কিছু নেই। আর কি ভাবো বলো তো? বিরক্ত গলা নাওফিলের। আর কি ভাবো? যখন পালিয়ে বেরিয়েছি তখন চিরুনি তল্লাশি করে খুঁজে বের করেছেন, প্রেমে নাস্তানাবুদ অবস্থা আপনার, বিয়েটা আমাকে না করলে নাকি হবেই না। অথচ কখনো কল করে কথা বলেন না, আমি কল করলে রিসিভ করেন। অনলাইনে দেখতে পেলে মেসেজ করলে মেসেজ আনসিন হয়ে পড়ে থাকে, আবার সিন করলেও রিপ্লাই করেন যেন আমি অপরিচিত কেউ। দেখা করার ইচ্ছা নেই, কথা বলার ইচ্ছা নেই, তো আপনার চেহারাটা দেখে শুধু আপনাকে জাজ করব। পুরোদস্তুর এড়িয়ে চলেন। কি বোঝায় এসবে? আমার প্রতি আপনার এখন আর কোনো ইন্টারেস্ট নেই। কারণ যতক্ষণ অবধি আমি ইন্টারেস্ট দেখাইনি, ততক্ষণ অবধি আমাকে ফল করানোর চেষ্টা করে গেছেন আপনার প্রতি। তাহলে তুমি বলতে চাচ্ছ এখন আমার প্রতি তোমার ইন্টারেস্ট আছে? নাওফিলের কোমল স্বরের কথাটিতে দিদিটি একটু বিব্রত হলেও তবুও অবিচল থাকলো, জবাব দিল, ইন্টারেস্ট জাগাতে হয়েছে। না জাগলে কেন আপনাকে জাজ করতে চাইব? অস্বীকার করার মতো নয় এখন আর বিষয়টা, জোরপূর্বক আপনি আমার লাইফে বর্তমান দখলদারি করে বসে আছেন। তো ইন্টারেস্ট দেখাবো না আপনাকে নিয়ে? আজ তুমি এসেছি আমার জন্য। পজিটিভলি বলো। হ্যাঁ, অবশ্যই। আপনার ভালো দিকগুলো তো উদ্ধার করতে হবে আমায়। ঠোঁটটা হালকা চেপে ধরে হাসলো একটু নাওফিল, ইশারাতে নিজের পাশে এসে দাঁড়ানোর কথা বলল দিদিটিকে। ওকে হাসতে দেখে দিদিটির রাগ হচ্ছে না ঠিকই, কিন্তু খারাপ লাগছে খুব। এই মুহূর্তে নাওফিলের সামনে দাঁড়িয়ে পরিষ্কারভাবে নিজের অনুভূতিকে আবিষ্কার করে ফেলেছে ও। কম হোক, বেশি হোক, ভালোবেসে ফেলেছে সে নাওফিলকে। এমন একটা রহস্যে ঘেরা, দুর্যোগেও অস্বাভাবিক চরিত্রের মানুষকে ভালোবেসে ফেলল সে কি করে? তা ভেবেই নিজের প্রতি নিজের ধিক জানাতে ইচ্ছে করছে, অসহায় লাগছে নিজেকে। নিজেকে এতবার রুখতে গিয়েও পারল না সে অনুভূতিকে সংযত রাখতে। এ কি হবারই ছিল? নাওফিল চাইছিল না ওর হাতটা ধরতে, কিন্তু ওকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে হাতটা না ধরে থাকতেও পারল না। এগিয়ে নিয়ে এল দিদিটিকে নিজের পাশে, ও বাধা দিল না।
প্রলম্বিত শ্বাস ফেলে নাওফিল ওর দিকে পরিপূর্ণ দৃষ্টি মেলে বলতে শুরু করলো, আমি বলেছিলাম আমার অপছন্দ বা খারাপ দিকগুলো আমি তোমাকে জানাবো। জানিয়ে তুমি এতক্ষণ অভিযোগ করলে এটাও আমার সব থেকে বাজে দিক। সচরাচর বলতে গেলে আমি এমনই। বাড়ির মানুষের অভিযোগ, আপন মানুষের প্রতি আমার মায়া, টান, ভালোবাসা কম। মাসের পর মাস আমি যোগাযোগ করি না তারা না করলে। কিন্তু তাদের কাছে থাকলে আবার সেই অভিযোগ করার সুযোগ পায় না। দূরে থাকলে আমার আসলে হয় না এভাবে যোগাযোগ রক্ষা করাটা। পারি না বললে মিথ্যা হবে। আমি চাইলেই পারি সবার মতো প্রতিদিন একবার দুবার করে বাড়ির মানুষের খবর নিতে। কিন্তু সত্যটা হলো আমার ইচ্ছে হয় না। এটা আমার একটা বাজে স্বভাব। এতে এটা প্রমাণিত হয় না আমি তাদের ভালোবাসি না। খুব ভালোবাসি তাদের সবাইকে। তুমি চাও প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ধরে তোমার সাথে ফোনে কথা বলি, নিজেদের মাঝে বোঝাপড়াটা হবে এতে সহজ হব একে অপরের সাথে, এগুলো আমি বুঝি। কিন্তু ঘন্টার পর ঘন্টা ফোনটা কানে ধরে কথা বলার মতো ইচ্ছাশক্তি, ধৈর্য শক্তি কোনোটাই নেই আমার। তার মানে এই না আমি তোমার সাথে সহজ হতে চাই না, নিজেদের মাঝে বোঝাপড়া করতে চাই না, দুজনের অনুভূতি প্রকাশ করতে চাই না। তুমি যেটা চাও আমিও সেটাই চাই। আমি তোমার মন রক্ষার্থে কথা বলতে পারতাম। কিন্তু তাতেও বুঝতে পারতে আমি অনাগ্রহের সাথে ফোনে কথা বলছি। তাহলে আপনিই বলুন কিভাবে এই ব্যাপারগুলো আমার আর আপনার মধ্যে হবে। এই যে এভাবে, সামনাসামনি। তুমি আর আমি রুমোডেট তো আর করছি না যে জোরটা থাকবে। সবাই আছে আমাদের সাথে। কিন্তু আপনি তো ডাকেননি আমাকে। আমি নিজে এসেছি বেহা হয়ে। আমি যদি বারবার নানা রকম এক্সকিউজ নিয়ে তোমার আসার ব্যবস্থা করি, তাহলে আমার প্রতি তোমার যে আগ্রহ জন্মাচ্ছে সেটা বুঝতে কি করে। বেহায়া তো আমিও হয়েছি, তোমার থেকেও বেশি। তুমি কি সমপরিমাণ না হলেও তুচ্ছ পরিমাণ হবে না। মাথাটা ঝুঁকিয়ে রইল দিধিতি, চেহারাতে তার অধৈর্য ভাব। নাওফিল চেয়ে আছে তখনও ওর দিকে। দিধিতির ভাবনা বুঝতে পারছে ও। তবু দিধিতি কিছু বলুক ভেবে চুপ রইল। অল্প মুহূর্ত নিশ্চুপই রইল দুজন। নাওফিল, আপনার কি মনে হয় না আপনি গম্ভীরতা, দাম্ভিকতা বজায় রেখে চলেন সব সময়? আমি এমন মানুষকে আজীবন এড়িয়ে চলে এসেছি। আমি যেমন আমি তেমন মানুষকেই নিজের কাছাকাছি আসতে দিই। আমি গম্ভীর কেন মনে হলো? দিদি, আমি কিন্তু টকেটিভ পারসন। কিন্তু তা শুধু আমার বন্ধু আর আপন লোকের কাছে। আমিও খুব হাসতে জানি, আনন্দ করতে জানি, আপনজনের কাছে থাকলে তাদেরকে সময় দিতে জানি। হ্যাঁ, আমি আমার গণ্ডিটা আবদ্ধ রেখেছি শুধুই নিজের মানুষের মাঝে। এর বাইরে আমার সঙ্গে কাউকে আমি মিশতে দিই না, মিশতে চাই না। যার অর্থ এই না আমি অমিশুক। বাইরের মানুষের কাছে আমার গম্ভীরতাটা দেখাই নিজেকে দৃঢ় ব্যক্তিত্বের দেখানোর জন্য। গম্ভীর থাকা, অন্যদের সাথে না মেশাটাকে যদি আমার দাম্ভিকতা প্রকাশ করে তাহলে সেটা হবে আমাকে না বোঝার অক্ষমতা। খারাপ হোক, ভালো হোক, সে বিষয়ে আমি সোজাসাপটা কথা বলে দিতে পছন্দ করি। সেটা কাটকাট কথা হলে মানুষকে আঘাত করলেও আমি তা নিয়ে ভাবি না। এই গম্ভীরতা দেখানো, অন্যদের সাথে না মেশা, কাটকাট কথা বলা, এগুলো আমার ব্যক্তিত্ব, এটাকে দাম্ভিকতা বলে না, দিদি। ব্যক্তিত্বের ধরন সবার একরকম নয়। আমার এই ব্যক্তিত্বের ধরনকে বাইরের মানুষ দাম্ভিকতা বললেও আমার যায় আসে না। কারণ, আমি নিজেই চাই না যে কেউ আমাকে বুঝে ফেলুক, আমাকে বই পড়ার মতো করে পড়ে ফেলুক। আমি খোলামেলা শুধু আমার আপনাদের কাছে। কথাগুলো শুনলেও দিদিটি তার অর্থটা সঠিকভাবে বুঝে নিতে পারল না। ব্যথাহত চোখে চেয়ে ক্ষোভঝরা কণ্ঠে নাওফিলকে শুধাল, এজন্যই আমাকেও এড়িয়ে চলেছেন, তাই না? ইচ্ছা করে নিজেকে জটিল করে রাখছেন আমার কাছে। এতগুলো কথার পর এমন একটা কথা শোনার আশা করেনি নাওফিল। হতাশ ভঙ্গিতে চোখ দুটো বুজে আকাশের দিকে মুখটা তুলল। তারপর হঠাৎ দিদিটির দিকে চেয়ে হেসে উঠে বলল, আব্বু একটা কথা বলে আম্মাকে 12 হাত কাঁপো নিয়ে। কথাটা মেয়েদেরকে কটাক্ষ করেই বলা। আমি সেটা বলতে চাইছি না। আমি কি বোঝালাম আর তুমি কি বুঝলে? আমাকে নিয়ে এত কিছু ব্যাখ্যা করলাম কেন বলো? কারণ, তুমি আমার নিজের মানুষ হবে ভবিষ্যতে। অন্যরা আমাকে যতটা চেনে জানে, তার থেকেও বেশি চিনতে হবে, জানতে হবে তোমাকে। তার জন্যই তো বলা। চুপ করে রইল দিদিটি এবার।
হঠাৎ করেই অত্যধিক মাথা গরম হয়ে গিয়েছিল বলেই কথাগুলো বোঝার চেষ্টা করেনি। কিন্তু এখনো নাওফিলকে ভালোবেসে ফেলার অপরাধে সে অসহায় বোধ করছে। কষ্টটা হচ্ছে এজন্যই খুব বেশি। বারবার মনে হচ্ছে তার, নাওফিল ভালোবাসতে পারেনি তাকে। সেই বোকার মতো বেসে ফেলেছে। এ কদিনে নাওফিলের সাথে কথা বলার জন্য, ওকে দেখার জন্য অস্থিরতা লুকিয়ে কি ছিল না তার মাঝে। ছিল তো, ভালোবেসে ফেলেছে বলেই ছটফট করেছে সে। কিন্তু নাওফিলের ক্ষেত্রে নিশ্চয়ই এমনটা হয়নি। এতেই তো প্রমাণ হয়, ভালোবাসাটা তার হয়ে গেলেও নাওফিলেরই হয়নি কেবল। পালিয়ে বেড়ানোর থেকে বড় যন্ত্রণা যে একা একা ভালোবেসে যাওয়ার। এশার নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে এসে তুষার বাইরে দাঁড়িয়ে ছিল নাওফিলের জন্য। নাওফিল ইমাম সাহেবের সঙ্গে কথা বলছিল মসজিদের ভেতর। সুস্থতা ফিরে পাবার পরও মানসিক প্রশান্তি ফিরে পাচ্ছে না সে। অবশ্য মানসিক প্রশান্তিতে কবেই বা দেখেছে ওকে। এই প্রশান্তি হারিয়ে ফেলার কারণ ইমাম না জানলেও তিনি যথাসম্ভব চেষ্টা করেন অনেক আদেশোপদেশ, জ্ঞান দিয়ে ওর মনকে শান্ত রাখতে। তিনি কিছুটা হতাশও নাওফিলের প্রতি। বছর ৩ হলো নাওফিল ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়তে আসা ছাড়া মসজিদে তেমন আসেই না, তাবলিগ করাও বন্ধ করে দিয়েছে। এছাড়া ওর অনেক অবনতিও উপলব্ধি করেছেন ইমাম। অজ্ঞাত কারণেই নাওফিলকে তিনি প্রচণ্ড স্নেহ করেন। তাই আজ অনেকক্ষণ যাবৎ সময় নিয়েই কথা বললেন ওর সঙ্গে, অনেক বুঝো, জ্ঞান দিলেন আবারও। নাওফিল মসজিদ থেকে বেরিয়ে এসেই তুষারকে জিজ্ঞেস করল, খাওয়া দাওয়া করে ফিরবি? কেন? ঐশী রান্না করবে না? ফোন করে নিষেধ করে দে আমাদের জন্য কিছু না করতে। বিয়ের মাত্র হলো কিছুদিন ওদের। এসেই আমার ভেজাল ঘাড়ে পড়ল। ভালো লাগে না নিজের কাছেই। ঠিকই বলেছিস। যতই করুক, বিরক্ত তো হতেও পারে। পকেট থেকে ফোনটা বের করে ঐশীকে কল করে বারণ করে দিল তুষার তখনই। তারপর জিজ্ঞেস করল নাওফিলকে, কতদূর এগোলো দিদিতির ব্যাপারটা। উত্তর দিল একটু দেরিতেই নাওফিল, আমি বোধ হয় ভুল কাউকে সিলেক্ট করেছি, যেমনটা ভেবেছিলাম তেমনটা নয়ও। একটু তো সময় লাগবে। ধীরে ধীরে মানিয়ে নেবে তো। আমার প্রয়োজন আমারই মতো কাউকে। যেমনটা ও চায় ওরই মতো কাউকে। জটিলতা দেখে ওর মতো বুদ্ধিমতী মেয়ে কোনোভাবেই আমাকে মেনে নেবে না। ভেবেছিলাম মানিয়ে নিতে পারবো হয়তো ওকে। কিন্তু সম্ভব না তা। যতটা বাস্তববাদী ততটাই আবেগপ্রবণও। আমার তো আবেগপ্রবণ, নরম মনের সঙ্গী প্রয়োজন নয়। আমার তো আমার থেকেও দৃঢ় মানসিকতার মানুষকে প্রয়োজন। যে আমাকে সামলে নিতে পারবে। একটা মানুষকে শুধু শুধু মানসিকভাবে হয়রান করছি, ওকে ছেড়ে দেওয়া উচিত বলেই মনে হচ্ছে আমার। একটা মাসও তো গেল না। আর কয়েকটা দিন দেখ। তাছাড়া তুই ফল করে গেছিস ওর ওপর। ছেড়ে থাকতে পারবি? তোরা আছিস তো। ভালোবেসে ফেলেছি তো কি হয়েছে? ছেড়ে থেকে মরে তো আর যাব না। কি এমন কারণে এখন মনে হচ্ছে ও তোর জন্য পারফেক্ট না? ধৈর্যটা খুব কম ওর। আমাকে বুঝে নিতে পারবে না ও। হাঁটতে হাঁটতে দুজন বাসার কাছে চলে এসেছে। নাওফিলের কথাগুলো একটু সময় নিয়ে ভাবল তুষার। ভাবনা শেষে শুধু বলল ওকে, আর একটু ভেবেচিন্তে দেখ। এত দ্রুত সিদ্ধান্ত নিস না। এ কথার উত্তরে নাওফিল নিশ্চুপ রইল। দুর্বল গলায় কিছুক্ষণ পর বলল, বড় ভাইয়া আজকে ডেকেছে ওর নতুন বাসায়। রাতটা ওখানেই থাকব। যা সিদ্ধান্ত নেওয়ার তা জেনিয়ে নিয়েছে নাওফিল। আজ সন্ধ্যার পর থেকে দিদিতির অশ্রুসিক্ত চোখ দুটোর অসহায় চাউনি ওর সমস্ত উদ্দেশ্য, স্বার্থপরতা, দৃঢ়তাকে ভুলিয়ে দিয়েছে। এমনটা হতো না, যদি দিদিতির প্রতি ভালোবাসাটুকু উপলব্ধি না হতো ওর। নির্দয় তো নয় সেই, যে নিজের কার্যসিদ্ধির জন্য পছন্দের মানুষের অসহায়ত্বকে ব্যবহার করবে। রাতটা জ্যোৎস্নালোকিত নয় আজ। তবুও ঘুমন্ত শহরকে দেখতে পাওয়া যায় নিয়ন বাতির আলোয়। পড়ার ফাঁকে দিদিতি আজও জানালার সামনে বসে আছে, নিমেষহীন চেয়ে আছে সেই খোলা ছাদটাতে, অপেক্ষার অবসান ঘটাক কেউ ওখানে একবার অন্তত এসে। সেই মানুষটি এসে কার্নিশ ঘেঁষে দাঁড়াক, বিষণ্ণতায় আবিষ্ট রবে তার মনন আর চোখ জোড়া। আর সে এখানটাতে বসেই দেখতে পাবে সেই মানুষটির রোদন ভরা অন্তপুর। এমনটাই কেন চায় সে? একজন সুখী মানুষের বিচরণও তো হতে পারে সেখানে। কিন্তু ছাদটা যে শূন্যতায় মৃত বলেই তার অবচেতন মন একজন দুঃখবিলাসী মানুষকেই দেখতে চায়। আজ তার মনটাও ভালো নেই।
তাই আজ খুব করে চাইছে তারই মতো কেউ একজনের আগমন ঘটুক ওই ছাদটাতে, সঙ্গ পাক তারও বিষণ্ণ মনটা। সে যে নাওফিলের কাছ থেকে ফিরে আসার পর আরো বেশি ভুগছে বিষণ্ণতায়। এই পুরুষটির বক্ষস্থল থেকে তার মন শুনতে চাইছে একটি ডাক, প্রাণেশ্বরী। ক্ষণে ক্ষণে সে আরো বেশি উতলা হয়ে যাচ্ছে এই জটিল মানুষটিকে এক নিমিষে জয় করে ফেলবার জন্য। কিন্তু ধৈর্যের কাছেই যে বারবার হেরে যাচ্ছে, মন আর মস্তিষ্কের দ্বন্দ্বে বারবার দ্বিধায় পড়ছে, নাওফিলের মন মতো সিদ্ধান্তে আদৌ পৌঁছতে পারবে কিনা তা নিয়ে এখনো হয়ে আছে সে অনিশ্চয়। সন্দিগ্ধচিত্ত তার নিজেকেই সব থেকে বেশি পীড়াতে ফেলছে। এই নিশিথিনী আজ তার নিদ্রা দেশে যাবার জন্য নয়। সঠিক সিদ্ধান্তে তাকে আসতে হবে। নাওফিলের জন্য নয়, তার নিজের মুক্তি লাভের জন্য। মনের যত দ্বিধাদ্বন্দ্ব, দোটানা সবটা এই ক্ষণেই কাটিয়ে উঠতে হবে তার। এজন্য প্রয়োজন নাওফিলের সহযোগিতাই। নাওফিলের বাসা থেকে ফিরে মোবাইলটা আর হাতে নেওয়া হয়নি। কোথায় রাখা হয়েছে সেটাও খেয়ালে আসছে না। খুঁজে খুঁজে ব্যাগের মধ্যেই ফোনটা পেল। এখন বাজে রাত 2টো। সেই সন্ধ্যা 7টা থেকে এখন অবধি ফোনটা ব্যাগেই ছিল। ইস, কতজন ফোন দিয়েছে কে জানে। হাতে নিয়েই দেখতে পেল মা আর বোনের মিসড কল, উর্মি আপুও কল করেছিল। কল না ধরার জন্য কি টেনশনটাই না করছে মা। এখন আর তা নিয়ে ভেবে লাভ নেই। সব থেকে জরুরি এই মুহূর্তে নাওফিলের সাথে কথা বলা। এত রাতে কল করা শোভা দেখায় না ঠিকই, কিন্তু তার এখনই কথা বলতে হবে। সকাল হতে হতে মনটা আবার অন্য কিছু ভেবেও ঘুরে যেতে পারে। হাহ, কি মন তার! নিজের মনের ওপর নিজেরই নিয়ন্ত্রণ নেই আজকাল। কিন্তু নাওফিলের নাম্বারে কল করার পূর্বেই নোটিফিকেশনে দেখতে পেল হোয়াটসঅ্যাপে আসা নাওফিলের অনেকগুলো ভয়েস মেসেজ। অনেকদিন বাদে আজ নাওফিলের থেকে কোনো মেসেজ এল। বরাবরের মতো আজও অত্যধিক উত্তেজনা নিয়ে মেসেজটা ওপেন করল দিদিতি। ভয়েসটা চালু হবার পরও কয়েক সেকেন্ড শুধু নাওফিলের নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। তারপরই বলতে শুরু করলো নাওফিল, আজকের মেসেজগুলো পেয়ে তুমি স্যাটিসফাইড হবে দিদি। মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। তোমাকে ভুল বলেছিলাম। আমার জীবনের উদ্দেশ্য একটা নয়, দুটো। প্রথম উদ্দেশ্যটা পূরণের জন্যই দ্বিতীয় উদ্দেশ্যের পিছে ছুটছি আমি। একজন প্রাণপ্রিয়া স্ত্রী এবং শুভাকাঙ্ক্ষী, যাকে আমার নিজেকে বোঝাতে সক্ষম হব, নির্ভয়ে, নিঃসংকোচে, যে আমাকে সব সময় ভালো খারাপ সব মুহূর্তে সঙ্গ দিতে প্রস্তুত, খুঁজছি এমন কাউকেই। কিংবা এমন কাউকে না পেলেও অন্তত নিজের মতো করে গড়ে নিতে পারবো, এমন কেউ। এটাই আমার দ্বিতীয় উদ্দেশ্য। আমি স্বার্থবাদী মানুষ, দিদি, ভালোবাসাটাই আমার কাছে মুখ্য নয়। আমার জীবনের প্রথম উদ্দেশ্যটা পূরণের জন্যই কাউকে আমার জীবনের সঙ্গে জোড়াতে চাই, আর এই উদ্দেশ্য পূরণের জন্যই আমি বেঁচে আছি। যেটা আমি একা পূরণ করতে পারবো না। আমার পুরো পরিবার নির্ভেজাল হলেও শুধু আমি মানুষটাই ভেজালযুক্ত। কিন্তু কারো ক্ষতি করে আমি নিজের স্বার্থ সিদ্ধি করতে চাইছি না। তোমার চোখে যতদিন অবধি নিজের জন্য রাগ, বিরক্ত, ঘেন্না, ভয় দেখেছি, ততদিন অবধি ভেবেছি আমার জন্য তুমি একমাত্র বেস্ট। কিন্তু আজকের পর প্রমাণ পেয়েছি আমার ধারণাটা ভুল ছিল। আমি তোমাকে হেল্পলেস দেখতে চাই না, দিদি। মুক্ত বিহঙ্গকে শান্ত আকাশের বুকেই মানায়। ওকে কৃত্রিম জঙ্গলে মানায় না। এই কথাগুলো বলার উদ্দেশ্য কি তা বুঝতে পারল দিদিটি শেষ ভয়েস মেসেজটা চালু করে। আল্লাহ করুক, আজকের দেখা হওয়া এবং কথায় আমাদের মাঝে যোগাযোগের সমাপ্তি। দীপ্ত আমার কথাতেই আর তোমার সঙ্গে যোগাযোগ করেনি। তুমি বরং দীপ্তকেই ভেবো। নিজের সর্বোচ্চ দিয়ে তোমাকে ভালো রাখবে ও, ওকে অন্তত বিশ্বাস করো। আমার বন্ধু হলেও আমার মতো নয়ও। অবশ্য আমিও দুর্বদ্ধ নই। তবে সেটা আমার জন্য যে তৈরি শুধু তার কাছে। তুমি আমার জন্য নও, তাই তো আমাকে আবিষ্কারের ক্ষমতা তোমার নেই। আল্লাহ হাফেজ। চিরবিদায় দেবার পরও কয়েক সেকেন্ড নীরবে নিঃশ্বাস ফেলার শব্দটুকু শুনতে পেল নাওফিলের। তারপরই মেসেজটা শেষ। পরিতৃপ্তি অনুভব এবং মুক্তি মিলল আজ থেকে দিদিতির জীবনের দ্বিতীয় বড় সংকট থেকে উদ্ধার হলো সে। আনন্দে অক্ষিকটর থেকে অশ্রুজলের দেখা মিলল কি? খুশিতেই কি রুদ্ধ হয়ে এল কণ্ঠ? তাহলে স্নায়ুতন্ত্রী দুর্বল হয়ে আসছে কেন? বক্ষচ্ছেদ করে গগনবিদারী চিৎকারই বা বেরিয়ে আসতে চায় কেন? কাঠ হয়ে আসা গলাটা ডলতে থাকলো দিদিটি। হঠাৎ করেই মাইগ্রেনের ব্যথাটার উৎপত্তি ঘটল এবার।
হাতের ফোনটা টেবিলের ওপর রেখে পানির বোতলটা খুঁজে তৃষ্ণাদগ্ধ গলাটা ভিজিয়ে নিল। বোতলটা বুকের সাথে ঝাপটে ঠোঁট চেপে ধরে কান্নায় বাঁধ সেধে ভাবতে রইল, এতটা দুর্বলতা ওই ছেলেটির জন্য। এ কখন তৈরি হলো তার মাঝে? এই ভাবনার আর কোনো যুক্তিই নেই এখন আর। হাঁসফাঁস করতে থাকলো সে বাতাসের জন্য। ফ্যানের বাতাস যেন গায়েই লাগছে না। জানালার কাছে এগিয়ে এসে পুরো থাইগ্লাসটাই সরিয়ে দিল এই আশায়, একটু যদি দয়া করে প্রকৃতি। কিন্তু আকস্মাৎ অপার্থিব দেখা ঘটনায় নিঃশ্বাস আটকে রইল ওর, তবে কষ্ট হচ্ছে না। মরুভূমির মতো খোলা ছাদের অন্তিম সিঁড়িটাও চোখে পড়ে। আধার জাল ভেদ করে সেই সিঁড়িটা পার করে এলকেও। এক আজনবী গা ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো কার্নিশের ঠিক গা ঘেঁষে। নিয়ন আলোর প্রখরতা আরেকটু বেশি হলো না কেন? স্পষ্ট দেখা যাচ্ছে না যে মানুষটিকে। তবে সে কোনো সুদীর্ঘ যুবক। অন্ধকারে বোঝার সাধ্য এটুকুই। তার নিষ্প্রভ চোখের দৃষ্টি কিছু একটা খোঁজার মতো আশপাশ ঘুরে এসে থামল এবার সোজাভাবে দিঘিটির খোলা জানালাতে। আধার তলে একসঙ্গে মিলল তখন দুজোড়া শূন্য চাউনি। তা কি দুজনের একজনও বুঝতে পারল? চলবে। গল্প আমি অভিশাপ পৃথ্বীর। প্রথম পরিচ্ছেদ। লেখনীতে ইশরাত জাহান দুতি। দ্বিতীয় পর্ব।